বিশ্বকাপ শুরু হতে এখনো 187 দিন বাকি, কিন্তু বিশ্বকাপের অফিসিয়াল কাউন্টডাউনটা কিন্তু শুরু হয়ে গেছে 5 ডিসেম্বরের ড্রয়ের পর থেকে। সেদিন রাতেই জানা গেছে কোন দল পড়েছে কোন গ্রুপে, কোন গ্রুপ থেকে পটেনশিয়াল গ্রুপ অফ ডেথ পেয়েছি আমরা, কোন গ্রুপ থেকে কোয়ালিফিকেশন চান্সেস কীরকম আছে। এই সব কিছু নিয়েই কথা হবে আজকের দ্য ডেইলি স্টার স্পেশাল পডকাস্টে, ওয়ার্ল্ড কাপ ড্র স্পেশাল। আমি শরীফুল হক আছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে আছেন স্পোর্টস রিপোর্টার সাব্বির হোসেন এবং আমার সঙ্গে আছেন স্পোর্টস রিপোর্টার রামিন তালুকদার। সাব্বির হোসেন ভাই, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাকে বলেন সকালে আপনি কি খেয়েছেন? সকালে খেয়েছি ডিম পোচ। ডিম পোচ এরকম ওয়ার্ল্ড কাপের ড্র দেখার পর কি ডিম পোচ একটা আইডিয়াল নাস্তা হতে পারে? আমি জানি না, খিচুড়ি হতে পারতো তো। না, খিচুড়ি গতকালকে রাতে খেয়েছি। খিচুড়ি গতকাল মানে ড্রয়ের সময়, ড্রয়ের আগে ড্রয়ের সময় খিচুড়ি খেয়েছেন। রামিন ভাই, আপনার সকালের নাস্তা কি ছিল বলেন? খুব কষ্ট করতে হচ্ছে সকালবেলায়, ঘুমের মাঝখানে ভেঙে নিচে যেতে হচ্ছে নাস্তা করতে, কারণ আজকে আমার ওয়াইফ বাসায় নেই। কিন্তু তাহলে রাতে তো মোটামুটি ভালো ড্র এনজয় করেছেন মনে হচ্ছে। ড্রটা ছিল ভালোই, কিন্তু ওই মানে কি বলে শুরুর দিকে একটু লেন্থি করে ফেলছে অনুষ্ঠানটা। এইটা মনে হয় কথা বলা দরকার। সম্ভবত এত ক্রিঞ্জি ড্র আমরা অতীত ইতিহাসে কখনো দেখি নাই। 94-এ যে ড্রটা ছিল ওটা তো বেশ কালারফুল একটা ড্র ছিল। রবিন উইলিয়ামস ছিলেন, আরও অনেক ধরনের ভালো ভালো জিনিস ছিল, কিন্তু মনে হচ্ছে যে অনেকটা মার্কিন প্রেসিডেন্টকে একটু বাটার করার একটা, মানে ঠিক আছে ফাইন, ইটস পলিটিক্স, ওইদিকে এত না গেলেও চলবে, কিন্তু খুবই অদ্ভুত একটা ড্র লেগেছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে যে সঙ্গীত পরিবেশনাই তো পুরো অংশটা ছিল, আর হচ্ছে যারা ছিলেন লাইক কেভিন হার্ট বা হেইডি ক্লুম, তারা জোকস করার ট্রাই করেছে, মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যেহেতু কেভিন হার্ট। ইভেন যে ছিলেন রামিরেজ, ড্যানি রামিরেজ অ্যাক্টর ডিরেক্টর, উনি হচ্ছে উপস্থিত যারা ছিলেন সেই গেস্টদের সঙ্গে কথা বলতে চেষ্টা করছিলেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লাইক প্রশ্নগুলা আরেকটু ইন্টারেস্টিং হতে পারতো এইখানে আমার কাছে মনে হয়েছে। কারণ নর্মালি যেটা দেখা যায় যে ড্রয়ের সময় রিয়াকশনগুলা হচ্ছে খুব ইন্টারেস্টিং হয়, যেখানে যেসব প্রতিনিধিরা আছেন লাইক কোচ বা যারা 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 ছিলেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা একটু কম ছিল। অ্যান্ড ইভেন গানের ব্যাপারগুলোও আমার কাছে মনে হয় না অতটা ইন্টারেস্টিং লেগেছে আসলে। রামিন ভাইও কি একই কথা বলতে চান নাকি? আপনার কাছে কিরকম লেগেছে ড্রটা? আমার তো শুরুতে মানে ব্যাপারটা ছিল এমন যে কালকে কাজ টাজ করার পরে একটু মানে রিল্যাক্সে সব কিছু আয়োজন টায়োজন সেরে, যেহেতু বাসায় কেউ নেই, আমারই সব করতেছে, রাতে রান্নাও আমার করতেছে, তো আয়োজন করে বসছি। সাব্বিরকে ফোন দিয়েছি যে 11টায় তো শুরু, তাহলে কিন্তু আমি এখনই বাসায় ফিরতে হবে, কারণ সব কিছুর ব্যাপার আছে। কিন্তু যাওয়ার পরে এই ব্যাপারগুলি আসলে খুব একটা মজা পাইনি। যাই হোক, ড্রতে যাওয়ার পরে একটু ভালো লাগছে। ড্রয়ের অফিসিয়াল টাইম লেন্থ ছিল 87 মিনিট, অ্যাকচুয়ালি একটা ফুটবল ম্যাচ দেখে ফেলার মতো, যে ফাইনালি ড্রটা শুরু হয়েছে। কিন্তু রিও ফার্ডিন্যান্ড সম্ভবত একটু আবার ড্যানি রামিরেজের সঙ্গে কিছু একটা নিয়ে গন্ডগোল বেঁধে গেছিল, ওই যে ক্যাসিয়াসকে জিজ্ঞেস করছিল যে তার এগেনস্টে কয়টা গোল করেছেন, ফার্ডিন্যান্ড বলছিল আমি তো ডিফেন্ডার। খুবই অড একটা ড্র, বাট যাই হোক, মূল পার্টের জন্য আমরা ওয়েট করছিলাম যে ড্রটা পাওয়া গেছে। ড্রতে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ এল, সম্ভবত তো গ্রুপ এল পর্যন্ত সবগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আপনাদের স্পেসিফিক কোনো একটা স্টার্টিং পয়েন্ট কি আপনাদের আছে, যে আপনারা স্পেসিফিক কোনো একটা গ্রুপ নিয়ে কথা বলতে চান? আপনি যেটা বলবেন সেটা নিয়ে কথা বলা শুরু করবো। না, অবভিয়াস তো, মানে আমাদের দেশের কনটেক্সটে বা যদি ওয়ার্ল্ড ওয়াইডও চিন্তা করি, ব্রাজিল বা আর্জেন্টিনার গ্রুপ নিয়ে আমার মনে হয় কথা বলাটা শুরু হতে পারে। অবশ্যই বলেন, তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাদের শুরু করাই উচিত আমার মনে হয়। আর্জেন্টিনা দিয়ে শুরু করতে পারি আমরা। আমি যেহেতু হোস্ট, তাই আমি এখানে আমার স্বাধীনতাটাকে একটু স্ট্যাম্প করতে চাই। আমরা শুরু করতে চাই একটু গ্রুপ সি থেকে। গ্রুপ সিতে আমরা পেয়েছি ব্রাজিল, গ্রুপ সিতে আছে মরক্কো, গ্রুপ সিতে আছে স্কটল্যান্ড, এবং গ্রুপ সিতে 1974 সালের পর প্রথমবারের মতো খেলতে যাচ্ছে হাইতি। একটা 1998 সালের গ্রুপের একটা কল ব্যাক আমরা দেখতে পাচ্ছি। 1998 সালে ব্রাজিল, স্কটল্যান্ড, মরক্কো একই গ্রুপে ছিল, এবং সেখানে সেই গ্রুপ থেকে আসলে ব্রাজিলের উঠতে খুব একটা চাপ হয় নাই। কিন্তু এবার কি ব্রাজিলের জন্য চাপ আছে? চাপ হয় নাই তা আসলে ঠিক না, চাপ কিন্তু হয়েছে। নরওয়ের সাথে ম্যাচটা কিন্তু হেরে গেছিল। আপনি চিন্তা করেন যে এইবার যদি ব্রাজিলের গ্রুপে নরওয়ে পড়তো, হ্যাঁ তাহলে একেবারে কি যে এবার হইতো। কারণ একটার পর একটা অপোনেন্ট পড়ে যাচ্ছে। স্কটল্যান্ড আসার আগ পর্যন্ত নরওয়ে কিন্তু পড়ে নাই, পড়লে কিন্তু ওইখানেই, মানে এটা একটা ইনস্ট্যান্ট গ্রুপ অফ ডেথ। এখনো যে গ্রুপ অফ ডেথ না তা না, একটা মিনি গ্রুপ অফ ডেথ থাকছে, বাট স্টিল ব্রাজিলের জন্য চান্সেস কিরকম দেখছেন দুজন মিলে? না, এবার আসলে বড় কোনো দল বাদ পড়বে না, কারণ হচ্ছে যে 2টার পরে তৃতীয় একটা দলও ওঠার চান্স আছে, যে 12টা দলের ভিতরে তৃতীয় বেস্ট 8টা দল উঠবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে বড় টিমগুলি এত বাজে করবে যে তৃতীয় হয়ে উঠতে পারবে না। সো আসলে ওই ডেথ যাই থাকুক, মানে যদিও নাই,
বড় দলগুলি কোনো না সমস্যা এখানে নাই। আমরা গ্রুপ অফ ডেথের আলোচনায় আসবো, ধরেন ব্রাজিল হইতেই পারে যে এই গ্রুপ থেকে তৃতীয় হয়ে শেষ করতে পারে, সম্ভাবনা উড়ায় দেওয়া যায় না। বাট ধরেন মরক্কো এখন যেই ফর্মে আছে, স্কটল্যান্ড যে ধরনের একটা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শেষ করে উঠলো, এই গ্রুপ থেকে তো অন্তত ইন্টারেস্টিং কিছু ম্যাচ আমরা দেখতে পাওয়া উচিত আমাদের হিসাব করা। আমার কাছে এটাই মনে হয় যে মানে পুরো ওভারঅল ড্রটা যেটা হয়েছে, যে যেহেতু 48টা দল, সো আগে যেটা ছিল 32টা, সো একটা গ্রুপের মধ্যে হয়তো 2-3টা সাবেক চ্যাম্পিয়ন পাওয়াটা একটা চান্সেস ছিল, এবারও আছে। উরুগুয়ের গ্রুপে স্পেন আছে, কিন্তু বেসিক্যালি যা হয়েছে তার মধ্যে বোধহয় এটাই সবচেয়ে ইন্টারেস্টিং। লাইক স্কটল্যান্ড, আমরা পেয়েছি মরক্কো এবং হচ্ছে ব্রাজিলকে। এবং ব্রাজিলের যদি আমরা রিসেন্ট পাস্ট, মানে এখনও তো আসলে ব্রাজিলের ওই ছন্দটা আমরা যেহেতু এখনও পাইনি, কারণ কার্লো আনচেলত্তি দায়িত্ব নিয়েছেন মেবি 6 মাসও এখনও হয়নি, সো আর আছে মাত্র 6 মাস। এবং নেইমার খেলবেন কি খেলবেন না সেটা আমরা এখনও জানি না। দলটা আসলে এখনও একটা রিবিল্ডিং সিচুয়েশনেই আছে। মার্চে যখন হয়তো কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, তখন আমরা হয়তো একটা আইডিয়াটা পাবো। বাট মরক্কোর সাথে যদি ব্রাজিলের লাস্ট মিটিং আমরা দেখি, সেই ম্যাচে কিন্তু মরক্কো জিতেছে। স্কটল্যান্ডের সাথে অনেকদিন হয়তো খেলা হয় না, বাট স্কটল্যান্ডের এগেনস্টে ব্রাজিলের রেকর্ড খুবই ভালো। এখন রেকর্ড দিয়ে তো আসলে আর খেলা হয় না, খেলাটা হয় মাঠে। এই 6 মাসের মধ্যে ব্রাজিল, আবার একটা বড় ব্যাপার, যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তখন আমরা ব্রাজিলকে একটা ডিফারেন্ট ব্রাজিল দেখবো। বাট স্টিল এই গ্রুপটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট রাউন্ডে ইন্টারেস্টিং ম্যাচের কথা যদি আমি চিন্তা করি, সো ব্রাজিল স্কটল্যান্ড বা ব্রাজিল মরক্কো, এই ম্যাচগুলোর দিকে দর্শকদের চোখ থাকবে। ওয়ার্ল্ড কাপের ফ্লেভারের কথা চিন্তা করলে এটা প্রপার একটা ওয়ার্ল্ড কাপ গ্রুপ, কারণ আপনি ইউ হ্যাভ দ্য টিম ফ্রম লাতিন আমেরিকা, সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ জেতা দলটার নাম ব্রাজিল। 98 সালে রানার আপ হওয়ার আগে স্কটল্যান্ডের সাথে ম্যাচটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, 2-1 গোলে জিতেছিল। যদিও স্কটল্যান্ড 84 মিনিটে সম্ভবত একটা গোল দেওয়ার পর হতে পারতো, কিন্তু স্কটল্যান্ডের ম্যাচটা জিততে পারেনি। আবার স্কটল্যান্ড মরক্কো খুবই অন পেপার হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা থাকে। স্কটল্যান্ডের একটা গোল্ডেন জেনারেশনের সময় মোটামুটি চলছে, মরক্কোর তো ডেফিনেটলি একটা গোল্ডেন জেনারেশনের সময় চলছে। যখন ড্রটার নামের সময় মরক্কো পড়লো, তখন ওয়ালিদ রেগ্রাগির হাসিটা দেখার মতো ছিল, যে ওয়ালিদ রেগ্রাগি এত চমৎকারভাবে হাসছেন। এই লোকটা স্পেন জার্মানিকে হারায় আসা দল বা লোক, সো স্পেন পর্তুগালকে হারায় আসা লোক, সো হি ইজ প্রিটি এক্সাইটেড। এবং আমরা আশা করছি আশরাফ হাকিমি ওই সময় পর্যন্ত আই থিঙ্ক ফিট থাকবেন। এখনও চ্যাম্পিয়ন্স লিগের অনেক বড় লেন্দি একটা আছে, আফকন খেলেন কিনা সেটা দেখার একটা বিষয়। তবে ব্রাজিলের জন্য মূল সমস্যার জায়গাটা ওইটাই, যে নেইমার সহ ব্রাজিল আর নেইমার ছাড়া ব্রাজিলের মধ্যে একটা বিরাট পার্থক্য থাকে। নেইমার মাঠে যখন থাকেন ব্রাজিলের জন্য একটা বড় ব্যাপার। সো আমরা ধরে নিতে পারি যে নেইমার এখন পর্যন্ত কার্লো আনচেলত্তি যে ধরনের সিগন্যালস দিচ্ছেন আমাদেরকে, যে 90% ফিট নেইমারকে তিনি নেবেন না। নেইমারকে ছাড়া ব্রাজিল আসলে কি ইজ ইট পসিবল হেক্সানা? আমার কাছে মনে হয় না। এটা হইতে পারে যে আমি নেইমারকে খুব পছন্দ করি, এটার জন্য আমার মানে ব্যক্তিগত ব্যাপারটা চাওয়া থাকতে পারে, কিন্তু তারপরও মনে হয় না নেইমারকে ছাড়া ব্রাজিল যে লাস্ট আমরা যে কটা ম্যাচই দেখছি ওই ছন্দ তো নাই। আর ব্যাপারটা হচ্ছে যে বিশ্বকাপের মতো আসর জিততে হলে একজন স্টার লাগে। আমি সবসময় দেখছি ইউরো পর্যন্ত যে স্টার ছাড়া মানে একটা টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে। আপনি কি রোমারিওকে ওইভাবে স্টার ধরবেন, মানে ওই ক্যালিবার লেভেলে? রোমারিও মানে 94 তখন তো সুপার স্টার, তখন সে ছিল। এখন তাহলে সেই হিসাবে রোমারিওর মতো কে আছেন? এখন ওই ভিনিসিয়াস জুনিয়র ওই মানে না, তার একটা হাইপ ছিল লাস্টে, মানে কি বলে ন্যাশনাল টিমে, সে আসলে ওই ভিনি না। ভিনি রিয়ালের ভিনি, ব্রাজিলের ভিনি পুরোই আলাদা একটা প্লেয়ার, তো সেইটা না। আর কিন্তু নেইমার কিন্তু ক্লাবের চেয়ে ন্যাশনাল টিমে ভালো খেলে। তো ন্যাশনাল টিমে নেইমার যদি আমার মতে 70% ফিট থাকে, মানে যেমন লাস্ট আমরা যে কি বলে সান্তোসের বিপক্ষে যে ম্যাচটাতে দেখলাম হ্যাট্রিক করলেন, হ্যাঁ হ্যাট্রিক করছে, তো ফিট না, আনফিট প্লেয়ার খেলে আমার হ্যাট্রিক করছে। তো ব্রাজিলের চ্যাম্পিয়ন হইতে হলে নেইমারকে লাগবে, এটা আমার মানে আমার সে আর কি। কিন্তু নেইমারের ধরেন নেইমার ইজ দ্য সুপারস্টার ফর ব্রাজিল, কিন্তু রোমারিও যেভাবে ব্রাজিলকে নিয়ে গিয়েছিলেন 94 ওয়ার্ল্ড কাপের ফাইনালে জিতালেন, সেটা কি রাফিনিয়ার পক্ষে পসিবল কিনা? ইজ ইট পসিবল? এটা তো আসলে পসিবল, মানে পসিবিলিটি তো অনেক কিছুই থাকে, কিন্তু রোমারিও যেই মাপে, মানে রোমারিওর কাছ থেকে তো আপনি প্রতিনিয়ত গোল পাবেন, সে হচ্ছে গোল মেশিন কাইন্ড অফ, গোল পোস্টের সামনে। সো রাফিনিয়ার কাছ থেকে নিয়মিত গোল পাবেন কিনা, তার পজিশন প্লেয়িং স্টাইলও তো আলাদা। আমার কাছে মনে হয় নেইমারের ব্যাপারটাই আমিও এখনও চিন্তা করি যে নেইমারই ইম্পর্টেন্ট পিসটা হবেন, কারণ জাস্ট ইতিহাস একটু ডিফারেন্ট ওয়েতেও যদি চিন্তা করি, যেমন 1982-তে যখন ইটালি ওয়ার্ল্ড কাপটা জিতে, পাওলো রসি জাস্ট মানে এটা তো একটা রেকর্ড যে একটা প্লেয়ার একই বছরে গোল্ডেন বল জিতেছে, গোল্ডেন বুট জিতেছে, সে হচ্ছে ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে। তার পারফরমেন্সটা কি ছিল?
স্ক্যান্ডাল ছিল, বেটিং এর ইস্যু ছিল। ওয়ার্ল্ড কাপের আগে সে হয়তো 2-3টা ম্যাচ খেলেছে ক্লাবে, তারপরে তাকে নেওয়া হলো ন্যাশনাল মানে ওয়ার্ল্ড কাপে নেওয়া হলো। ওয়ার্ল্ড কাপে নেওয়ার পরে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, লাস্ট ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল, 3 ম্যাচে 6টা গোল, ইতালি চ্যাম্পিয়ন। তো পটেনশিয়ালের একটা ব্যাপার থাকে, মানে নেইমারের পটেনশিয়াল আমরা জানি, হয়তো সেরাটা মানে তার 100% আমরা পেয়েছি কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু আমার কাছে এখনো মনে হয় মানে রাফিনিয়া বা ভিনিসিউস বা ফরওয়ার্ডে যারা আছেন, রড্রিগো খুবই ভালো মনের প্লেয়ার, বাট আমার কাছে মনে হয় নেইমারের মানে অন্তর্ভুক্তিটাই খুব ইম্পর্টেন্ট হবে। মানে মাঠে নেইমার থাকা এই ব্যাপারটা অপোনেন্টের জন্য একটা প্রেশার, একটা মানসিক প্রেশারের ব্যাপার। আমি এই দুইটা জায়গায় আপনারা যে লজিকের কথা বলছেন, আমি একটু জাস্ট এই জায়গাটাতে অ্যাড করতে চাই। আমার কাছে মনে হয় নেইমার অবশ্যই থাকা ডিজার্ভ করেন। কার্লো আনচেলতি তো খুব ভালো ম্যানেজার এমনিতে, কিন্তু কার্লো আনচেলতির খুবই একটু রিজিড সাইড মনে হয় দেখা যাচ্ছে যখন উনি ব্রাজিলের ম্যানেজার হিসেবে একটু মানে লজিক্যালি কথাবার্তা বলা তিনি অবশ্যই বলছেন, লজিক্যালি সবসময় বলে আসছেন, কিন্তু এত আগে থেকে এরকম ডিক্লারেশন দিয়ে দেওয়া যে নেইমার যদি 90% ফিট থাকে, সেটা ভিনিসিউস হোক, নেইমার হোক, যে কেউ যদি 90% ফিট থাকে তিনি তাকে দলে নেবেন না। ইটস আ ক্লিয়ার ইন্ডিকেশন নেইমারের জন্য যে ইউ হ্যাভ টু বি ফিট মার্চ উইন্ডোর আগ পর্যন্ত। কিন্তু তারপরও আমার কাছে এখন লাগতেছে যে ব্রাজিল দলটা যে ধরনের মিক্স অফ প্লেয়ার্স, এবং রাফিনিয়ার নামটা কেন নেওয়া, আমার কাছে মনে হয় রাফিনিয়ার মতো ফিগার নেইমারের মতো ফিগারের কাছাকাছি হতে পারার পটেনশিয়াল তার আছে, কারণ নেইমার ব্রাজিলের জন্য তো ডেফিনেটলি একজন লিডার। রাফিনিয়ার শেষ 2 বছরের ট্র্যাজেক্টরি দেখলে ভালো মতো দেখবেন যে বার্সেলোনার লাস্ট বছরের ভালো ফর্মে থাকার একটা বড় কারণ ছিল রাফিনিয়ার ফর্মে থাকা এবং রাফিনিয়ার লিডারশিপ স্কিলসটা। নয়তো বার্সেলোনা টিমের তো ক্যাপ্টেন্সি তাকে দিয়ে দেওয়ার হয় না। সেটাই, ইভেন ওই যে ব্যালন ডিওর অনুষ্ঠানে রাফিনিয়া যখন টপ 3-তে ছিল না, যতদূর আমার মনে আছে টপ 3, এটাতে খুবই অবাক হয়েছি যে রাফিনিয়ার যে পারফরমেন্সটা ছিল, মানে আমি বলছি না যে রাফিনিয়ার ওই পটেনশিয়ালিটিটা নাই, কিন্তু এটা তো দেখাতে হবে, আসলে দেখাতে হবে, বাট সবই আছে। এবং আমি খুবই অবাক হয়েছিলাম আসলে ব্যালন ডিওরের টপ 3-তে রাফিনিয়াকে না দেখে। কিংবা আপনি অন্য প্লেয়ারগুলোর কথা বলেন, দের ইজ এক্সপিরিয়েন্স, ব্যাকলাইনে এক্সপিরিয়েন্স আছে, আলেসন, মার্কিনিওস, আবার আপনি ইয়াং গানসদের কথা বলেন, এস্তেভাও আছেন। সো ব্রাজিলের জন্য আমি অন্তত পক্ষে সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিলকে দেখতে পাচ্ছি। এখন চ্যাম্পিয়ন হয় কিনা, হেক্সামিশন হয় কিনা, সেটাও একটা অন্য আলাপ, সেটা দেখাই যাবে। ফাইনাল পর্যন্ত গেলে তো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, যদি ট্র্যাজেক্টরি ঠিক থাকে, ওই ট্র্যাজেক্টরিতে আসতেছি, দাঁড়ান, ওই ট্র্যাজেক্টরিতে যাবো, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মরক্কো স্কটল্যান্ডের এরকম চান্স দেখছেন? গ্রুপ সি থেকে আমরা একটু শিফট করবো, তার আগে মরক্কো স্কটল্যান্ডের চান্স কিরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে? দুটি উঠবে, মানে হ্যাঁ, একজন দ্বিতীয় একজন তৃতীয় হয়ে উঠবে এই আর কি। এখন দ্বিতীয় তৃতীয় কে হয় এটাই লড়াই আর কি। স্কটল্যান্ডের কিন্তু একটা রেকর্ড ব্রেক করতে হবে, 8টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, একবারও ফার্স্ট রাউন্ড পার করতে পারে নাই, যেহেতু এবার থার্ড প্লেস টিমের চান্স আছে। এবং স্কটল্যান্ড উইথ দ্য ফর্ম, যেই ফর্মটা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, তারা যখন খেলছে তখনও কিন্তু মানে 98 ছাড়া বাকিগুলিতে সবসময় বেশিরভাগ সময় তো ছিল 3টা দল উঠতো তখন। 90 বা যেসব সময়, এটা বলছি যে রেকর্ডটা ব্রেক করার কিন্তু ব্যাপার আছে। তবে মরক্কো গতবারও যেরকম ভালো খেলেছে এবং প্লেয়ার তো আছেই, প্লেয়ার আছে, সো দলটা তেমন কিছুই চেঞ্জ হয় নাই আসলে। হ্যাঁ, সো মরক্কো স্কটল্যান্ডেরও ভালো চান্স থাকছে, যেহেতু ওই বেস্ট 8টা টিম, থার্ড র্যাঙ্ক টিম 8টা টিম উঠবে। সো সেই জায়গায় আমরা অবশ্যই যাব। তারপরও আমরা এখন একটু ব্রাজিলের আর্চ রাইভালস গ্রুপটাতেই চলে যাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের গ্রুপটা, সেটা হচ্ছে গ্রুপ যে গ্রুপটা এর আগে কখনো এক্সিস্টই করতো না, সেই গ্রুপটা এবার আর্জেন্টিনা, আলজেরিয়া। মজার কিন্তু ফ্যাক্ট আছে, লাস্ট 2 বছর কিন্তু লাস্ট 2টা বিশ্বকাপে কিন্তু গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা সেই একটা ব্যাপার তো আছে। ব্রাজিল হচ্ছে 98-তে, ব্রাজিল 98, ফ্রান্স 2018, আর্জেন্টিনা হচ্ছে 2022। যদি ব্রাজিলের সঙ্গে সৌদি আরবে খেলা পড়তো তাহলে আরো ভালো হতো, সৌদি আরব ব্রাজিল হারাই দিত, তখন ফাইনালি ব্রাজিল যে জিততে পারতো। বাট গ্রুপ জেতে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, ইজি গ্রুপ, রাইট? আই গেস ইজি, তাই তো হওয়া উচিত। অস্ট্রিয়া অবশ্য মানে একটু মোটামুটি মানে টিম, তারপরে আর্জেন্টিনার যে মানে টিম, তাতে মনে হয় আর্জেন্টিনা জেতার উচিত। কিন্তু জর্ডান হচ্ছে এইবার ডেবিউট্যান্ট দল, সো আর্জেন্টিনার সঙ্গে মনে ডেবিউট্যান্ট দলগুলো একটা খুব এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, মানে কালকে চেক করতে পেলাম, সেটা হচ্ছে 90-এর ওয়ার্ল্ড কাপ, মানে এটা সহ লাস্ট 10টা ওয়ার্ল্ড কাপ যদি আমরা চিন্তা করি, 10টা ওয়ার্ল্ড কাপে 29টা টিমের ডেবিউ হয়েছে। 29টা টিমের মধ্যে 9টাই আর্জেন্টিনার গ্রুপে ছিল। এবং একই সময় যদি আমরা চিন্তা করি, ব্রাজিল মাত্র 2টা ডেবিউ টিমকে পেয়েছে এই 10টা ওয়ার্ল্ড কাপে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে 98-এর ওয়ার্ল্ড কাপে 4টা টিমের ডেবিউ হয়, 3টাই ছিল আর্জেন্টিনার গ্রুপে, জামাইকা, ক্রোয়েশিয়া, জাপান। 14 সালের ওয়ার্ল্ড কাপে একটা টিমের ডেবিউ হয়, বসনিয়া হার্জেগোভিনা, ওইটাও ছিল আর্জেন্টিনার গ্রুপে। 94-এ বোধহয় 3টা টিমের ডেবিউ হয়, 2টাই ছিল আর্জেন্টিনার গ্রুপে, নাইজেরিয়া আর গ্রিস, আমি যদি ভুল না করি। সো এইবারও জর্ডান পড়েছে এবং জর্ডানের সাথে আর্জেন্টিনার এখন পর্যন্ত কোনো খেলা হয় নাই,
বিশ্বকাপে তারা প্রথমবারের মতো খেলতে যাবে, মানে জর্ডান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদেরকে প্রথমবারে আসলে পেয়ে গেল। ইনফ্যাক্ট আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়ারও সম্ভবত কখনো হ্যাঁ, অস্ট্রিয়ার সাথে 2টা খেলা হয়েছে, অস্ট্রিয়ার সঙ্গে দুইটা ম্যাচ হয়েছে, দুইটাই ফ্রেন্ডলি। একটাতে আর্জেন্টিনা বেশ ভালোভাবে জিতেছে, আর একটা ড্র হয়েছে। আর আলজেরিয়ার সাথেও আর্জেন্টিনা বোধহয় একটা ম্যাচই খেলেছে, সেটাতেও আর্জেন্টিনা জিতেছে। মানে আর্জেন্টিনার অপোনেন্টরা আসলে এর আগে খুব বেশি এদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। ব্রাজিল যেরকম হয়তো স্কটল্যান্ড মরক্কোকে আগে ফেস করেছে, হাইতির সাথে ব্রাজিলের রেকর্ড খুবই ভালো, 3 ম্যাচে 17টা গোল দিয়েছে। আর্জেন্টিনার জন্য একদমই নতুন। তবে আমার মনে হয় না নতুন হলেও খুব একটা সমস্যা হবে যদি ওইখান থেকে আসি যে 98 ওয়ার্ল্ড কাপে যখন আর্জেন্টিনা 3টা নতুন প্রতিপক্ষকে পায়, জাপান, জামাইকা এবং ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা 3টা ম্যাচে জিতেছিল। এবং এখনকার যে ফর্ম ওয়ার্ল্ড কাপ, ওরা হচ্ছে ওদের বাছাই পর্ব থেকে ফার্স্ট হয়ে এসেছে। অবশ্য মার্চে ফিনালিসিমা, তখন যা কিছু হয়, তারপরে আবার কেমন হয় স্পেনের সাথে খেলার পরে হবে আসলে। হ্যাঁ, ফিনালিসিমা তো হওয়া উচিত উচিত, আলটিমেটলি, হ্যাঁ, সেটা এটা নিয়ে তো উচিত। কথাবার্তা হয়ে গেছে। তারপরও আর্জেন্টিনার গ্রুপ নিয়ে কথা বলার সঙ্গে আসলে পরবর্তী কোয়ালিফিকেশন নিয়ে, মানে উই হ্যাভ টু টক ফরওয়ার্ড লুকিং আর্জেন্টিনার হ্যাঁ। গ্রুপের জন্য, কারণ আমরা এক্সপেক্ট করছি আর্জেন্টিনা এই গ্রুপ থেকে হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে। তারপরও মানে লিওনেল মেসির ইনভলভমেন্ট থাকা না থাকার উপর আর্জেন্টিনার অনেক কিছু নির্ভর করে। এখন মেসি যেভাবে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, বলছেন তিনি তিনি যদি ম্যাচ নাও খেলতে পারেন তিনি স্ট্যান্ডে থাকবেন, কিন্তু উই অল নো যে মেসি উইল প্লে। এইটাই হচ্ছে, মানে এইটা আমি জানি না এটা কার সাথে, উনি কি নিজেকে বোঝাচ্ছেন না দর্শকদেরকে আশ্বস্ত করছেন? কারণ গত মানে 2-3 বছরে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, আমি খেলবো কি খেলবো না আমি জানি না, এইটাই হচ্ছে কিন্তু মোটামুটি। আচ্ছা 26 আসুক তখন দেখা যাবে। অথচ উনি কিন্তু কোয়ালিফায়ারে পুরোটাই খেললেন, অ্যাপার্ট ফ্রম ইনজুরি বেশ ভুগিয়েছে ওনাকে। সো এখনো রিসেন্ট ইন্টারভিউ যেটা দিলেন সেটাতে উনি সেম কথাই বলছেন। আমি জানি না এটা কি আসলে মানে নিজের সাথে নিজের একটা সাইকোলজিক্যাল ব্যাপার, না অপোনেন্টদের সাথে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কারণ মেসি ফ্যাক্টর তো মেসি ফ্যাক্টর। আর্জেন্টিনার টিমটা যেটা মনে হয়, আর্জেন্টিনার টিমে খুব বেশি অ্যাডিশন কিন্তু নাই। আমরা 22-এর টিমটা যদি দেখি, লাইক সেম ফরমেশনেই খেলবে, খুব বেশি যে কোনো জায়গায় চেঞ্জ হবে এরকমও কিছু আপনি নতুন কিছু ইনক্লুশন দেখবেন, নিকো পাস হয়তো ঢুকবেন, ফরওয়ার্ড লাইনে আমরা হয়তো মাস্তান্তুয়ানো, নিকো পাস বা আলমাদাকে দেখবো, বাট মিডফিল্ডের মানে উইং এর কথা বলছি, মিডফিল্ড, স্ট্রাইকার, মেসি। ডিফেন্সটা আমার কাছে একটু চিন্তার জায়গা, কারণ সেই ডিফেন্স নিয়ে আমরা মানে আর্জেন্টিনা খেলতে আসছে, এবং সেন্টার ব্যাকও ওইটাই আমার মনে হয়। মানে ফুল ব্যাক যে 2টা পজিশন, এইটা আর্জেন্টিনা গতবার হয়ে গেছে ব্যাপারটা, মেসি ফ্যাক্টর বা সবকিছু মিলিয়ে। এখন এইবার হ্যাঁ, এখন মার্টিনেজ ফ্যাক্টর অবশ্যই। আর মানে আর্জেন্টিনা একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে একটা গোলকিপারের অবদানে, এইটা তো মানে অন্তত 2টা ম্যাচ, হ্যাঁ, ফাইনাল ম্যাচ, নেদারল্যান্ডস ম্যাচ যদি আমরা চিন্তা করি, ইভেন অস্ট্রেলিয়া ম্যাচে লাস্ট যে সেফটা। সো আর্জেন্টিনার একটা গোলকিপার, মেসিয়ান একটা গোলকিপার, এইটা আসলে অবিশ্বাস্য লাগে। কারণ জন্মের আগে শুনেছি গয়কোচিয়া ছিলেন 1990, সেটা আমরা দেখি নাই, জাস্ট শুনে বড় হয়েছে। এবং এরপরে যতগুলা গোলকিপার দেখেছি সেই রকম মানে একদম ওয়ার্ল্ড ক্লাস মানের ওই রকম তো পাওয়া হয় নাই। তবে যে ফুল ব্যাকের 2টা পজিশন নিয়ে আমার একটু চিন্তার জায়গা আছে, যে এই 2টা কিভাবে কাভার আপ করে। সো সেম স্কোয়াড, সেম স্টাইল। এখন যেটা হয় যে আপনার কৌশল ততক্ষণই কাজে লাগবে যতক্ষণ না অপোনেন্ট এটা ব্রেক করছে। আসলে টানা 2টো ওয়ার্ল্ড কাপ জেতা কিন্তু খুবই কঠিন ব্যাপার, সহজ কোনো বিষয় না। আমরা কবে দেখেছি আসলে টানা? ইতালি না ব্রাজিল লাইক 1958 and 62 এর পরে 2026, মানে অলমোস্ট 50 ইয়ার্স। যেটা ছিল গারিনচা একটা মানে ওই বছর ব্রাজিলের অন্যতম সেরা টিম ছিল, আর্জেন্টিনা কিন্তু অন্যতম সেরা টিম এবার না। আর লিওনেল মেসির যে ব্যাপারটা তুমি বললা, এই জায়গায় একটু ব্যাখ্যা দেন। এবার ওইটাই বললাম যে লিওনেল মেসির মানে কি বলে ফর্মে আছে বটে, ইনজুরি ফ্যাক্টরও যেটা বললো যে অনেকগুলি ম্যাচ খেলতে পারে নাই, তো সেটা যে সামনে হতে পারে না এমন তো কোনো নিশ্চয়তা নেই। 1 মাস 10 দিনে আপনি যদি ফাইনালে যান, 1 মাস 10 দিনে আপনাকে 8টা ম্যাচ খেলতে হবে। সো মেসি টানা 8টা ম্যাচ খেলতে পারবেন কিনা 1 মাস 10 দিনের মধ্যে, মানে গিভেন হিজ রিসেন্ট ইনজুরি কনসার্নস। এখানেই তো ধরেন স্কালোনির জন্য একটা খুব ভালো সুবিধা আছে, কারণ যখন মেসি ছিলেন না তখন মেসিকে ছাড়া একটা আর্জেন্টিনা টিম আমরা দেখেছি, ইটস মোর ডিরেক্ট, মোর ফাস্ট, ইন্টেন্স একটা টিম। মেসি থাকলে ডেফিনেটলি ইট উইল প্লে অ্যারাউন্ড মেসি সেন্টার করে খেলাতে হবে। সো ওয়াই নট, আপনি যখন দেখছেন গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের মতো টিম রয়েছে, তখন আপনি একটু মেসিকে বসিয়ে খেলানোর ব্রেক দিয়ে খেলাতে হবে। এটাই হওয়া উচিত, এটা হবে আমার মনে হয়। মানে কি বলে স্কালোনি মানে ওই মানের কোচ, সে বুঝে ব্যাপারটা। সে আমার ধারণা যে কি বলে প্রথম 2টা ম্যাচে হওয়ার পরে 3rd ম্যাচে অনায়াসে রেস্ট দিবে, এটা তো স্বাভাবিক, অন্য টিমও দেয়।
আমার মনে হয় শুরু থেকেই সে হয়তো দেখা যেতেছে যে ফুল 90 মিনিট নাও যেতে পারে। কারণ আলটিমেটলি আপনি যখন রাউন্ড অফ 16-এর ম্যাচ কোয়ালিফাই করবেন ততক্ষণে আপনার অলরেডি 5টা ম্যাচ খেলা দরকার। মানে রাউন্ড অফ 16 যদি খেলে আপনি কোয়ার্টার ফাইনালে পার করতে চান তখন আপনার 5টা ম্যাচ খেলতে হবে, যেটা বেসিক্যালি সেমিফাইনাল ইকুয়েশন ছিল আলটিমেটলি। এবার ফ্যাটিগ, গরম, অনেক কিছুর অনেক ব্যাপার আছে যেটা আমরা যখন আসলে ভেনিউ ঘোষণা করা হবে তখন আবার অন্য ধরনের ডিসকাশন চলে যাবে। বাট আর্জেন্টিনার রিয়েল প্রসপেক্ট কি এবার, মেসি সহ, মেসি ছাড়া? মেসি সহ ধরে একটা বলেন, মেসি ছাড়া ধরে একটা বলেন। মেসি ছাড়া কোনো সুযোগ নেই। মেসি হলে আই থিঙ্ক ফাইনালে নিয়ে যাবে। মানে আমার কাছে মনে হইতেছে যে ওই কি বলে ওই 34-38 বা ওই যে 64-র মতো এবার আর্জেন্টিনা আরেকটা বিশ্বকাপ নেবে মনে হইতেছে আমার কাছে। কিন্তু যদি আপনার গ্রুপ জে থেকে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে যায়, সম্ভাব্য অপোনেন্ট হতে পারে স্পেন অথবা উরুগুয়ে অথবা সৌদি আরেবিয়া। আবার মানে স্পেন আর্জেন্টিনার প্রসঙ্গে পরে আসছি। আবার যদি সেখান থেকে তারা রাউন্ড অফ 16 পার করে যায় কোয়ার্টার ফাইনালে, তো পর্তুগালের এইটাই তো ঘটনা আছে। হ্যাঁ, মানে বেস্ট টিম আমার দৃষ্টিতে এই বছরের বেস্ট টিম হচ্ছে পর্তুগাল। তো মানে আপনাকে বিশ্বকাপ জিততে হলে বেস্ট টিমকে হারাই জিততে হবে। এই ম্যাচটাতেই আর্জেন্টিনা আসলে নির্ধারিত হবে যে তারা আসলে চ্যাম্পিয়ন হবে কি হবে না। আমার কাছে মনে হয় যে পর্তুগালকে যদি হারাতে পারে তাহলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, আর পর্তুগাল যদি না হারাতে পারে তো পর্তুগাল চ্যাম্পিয়ন। তো আপনি এইভাবে চিন্তা করেন যে এতগুলো বছরেও হয় নাই, কিন্তু ফাইনালি ওয়ার্ল্ড কাপে যখন লাস্ট টাইম তারা খেলতে নামছেন, লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা ফেস অফ হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এইটা মানে এর চাইতে আসলে মধুর আর কিছু হইতে পারে না। কেউ জিতুক আর হারুক সেটা ডেফিনেটলি সে সময় আলোচনা করা যাবে, কিন্তু দিস ইজ সামথিং মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম। এটা অ্যাকচুয়ালি ওয়ান্স ইন আ লাইফ টাইমই হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। আই হোপ ইট হ্যাপেন্স। কিন্তু এখানে আরেকটু ছোট করে আরেকটু প্রসঙ্গটা আনা দরকার, সেটা হচ্ছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া সেই ঐতিহাসিক ডিসগ্রেস অফ গিখনের পর আবারও তারা একই গ্রুপে। মানে ভাগ্য ভালো যে জার্মানি নাই, তাইলে এটা পুরাই ওই ধরনের ঘটনা ঘটে যেত যেটা মানে ইতিহাসে হয়েছিল। আপনি সাবির ভাই একটু করে বললেন যে আলজেরিয়া ওভার 2টা ম্যাচ জিতেছিল, কিন্তু জাস্ট একটা ম্যাচের রেজাল্টের কারণে সেই কারণে অস্ট্রিয়া এবং ওয়েস্ট জার্মানি কোয়ালিফাই করেছিল, আলজেরিয়া কোয়ালিফাই করতে পারে নাই সেই 1974-এর বিশ্বকাপে। 82 সম্ভবত, 82 সরি। মানে তখন এখন যে ওয়ার্ল্ড কাপের আমরা ফরম্যাট দেখি তখন তো আসলে ডিফারেন্ট ছিল, মানে ট্রায়াল এন্ড এররের অনেক কিছু ব্যাপার ছিল। তো তখন যেটা ওইটার পরেই কিন্তু চেঞ্জটা হয়েছে। হ্যাঁ, তো দেখা গেছে যে আলজেরিয়ার যে লাস্ট গ্রুপ ম্যাচটা সেটা আগের দিন শেষ হয়ে গেছে, এবং পরের দিন ম্যাচটা ছিল হচ্ছে অস্ট্রিয়া এবং ওয়েস্ট জার্মানি, তখন ওয়েস্ট জার্মানি। এবং ওরা জানতো যে কোন স্কোর লাইনটা হলে দুই দলই গোল ডিফারেন্সে কোয়ালিফাই করবে, কারণ 3 দলের পয়েন্টই সমান হয়ে যাবে। এবং সেই স্কোর লাইনটা ছিল 1-0 ফর ওয়েস্ট জার্মানি। ম্যাচের 10ম মিনিটে জার্মানি একটা গোল দেয়, 1-0 হয়ে গেল। এবং এরপরে পুরো ম্যাচটাই এরকম ছিল যে তারা নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করেছে, এবং যখন দেখা যেত যে ওকে অপোনেন্ট একটু প্রেস করার চেষ্টা করছে, তারা গোলকিপারের কাছে বলটা ব্যাকপাস দিয়ে দিল, আবার প্রথম থেকে শুরু করলো। প্রচুর এরকম হয়েছে যে জাস্ট গোলকিপার একটা বল থ্রো করে দিয়েছে, বলটা ওই পাশে চলে হয়তো থ্রো ইন হয়ে গেছে পুরা ম্যাচটা। এবং ওই ওয়ার্ল্ড কাপ মানে দর্শকদের যে প্রতিক্রিয়া ছিল, সম্ভবত আমি যদি ভুল না করি আলজেরিয়ার একজন ভক্ত ওই ম্যাচে উপস্থিত ছিলেন এবং উনি টাকা ছুঁড়ে মেরেছিলেন যে তোমাদেরকে এই ধরনের একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই ডিসগ্রেসফুল আসলে, কারণ আলজেরিয়া ডিজার্ভ করতো মানে ম্যাচটা যদি অ্যাকচুয়ালি জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে খেলা হতো। এবং এরপরেই কিন্তু ফিফা রুলটা চেঞ্জ করে। আমরা যেটা দেখি যে এখন গ্রুপ পর্বে ফার্স্ট 2টা ম্যাচ হয়তো ডিফারেন্ট টাইমে খেলছে, আলাদা আলাদা টাইমে খেলছে, কিন্তু লাস্ট ম্যাচটা কিন্তু আমরা দেখি যে একই টাইমেই খেলা হচ্ছে, একই সময় পাশাপাশি দুইটা হয়তো অন্য 2টা ভেন্যুতে খেলা হচ্ছে। সো মানে দাগ থেকে যদি ভালো কিছু হয় সেটা হয়তো আমরা বলতে পারি, কিন্তু আলজেরিয়ার জন্য এই ক্ষতটা আসলে ভোলার মতো না। আলজেরিয়া ক্ষতটা প্রায় ভুলিয়ে দিচ্ছিল জার্মানিকে। 14তে সম্ভবত আলজেরিয়া তখন সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে, যতদূর মনে আছে। হ্যাঁ, সেটাই। কিন্তু মানে এটা অদ্ভুত একটা স্টোরি যে সম্ভবত স্প্যানিশ একটা পত্রিকার ক্রাইম স্টোরি হিসেবে ওরা এটা পাবলিশ করেছিল, ডিসগ্রেস অফ গিখন। এটার ঝালটা আসলে অস্ট্রেলিয়ার উপর কতটুকু ছাড়তে পারে সেটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা এবার একটু হোস্ট দেশকেও একটু মানে ট্রিট করার চেষ্টা করি। প্রথম হোস্ট দেশটা আসলে পড়েছে গ্রুপ এতে, যেই ফিক্সচার দিয়ে আসলে এইবারের ওয়ার্ল্ড কাপটা ওপেন হচ্ছে। কল ব্যাক টু 2010 ওয়ার্ল্ড কাপ, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। ভুজেলা শুনতে পারবো এবার? না, মনে হয় না, শুনতে চাই না, কারণ আমেরিকাতে তো ওই প্রচলনটা নাই। আমেরিকাতে তো আর হচ্ছে না। মেক্সিকোর ম্যাচ মেক্সিকোতেই হবে, থাকবে হয়তো, থাকা উচিত। আর মেক্সিকোর ফ্যানরাও তো খুব
মানে কালারফুল ফ্যান ডেফিনেটলি মানে তিনটা দেশের মধ্যে যদি আপনি চিন্তা করেন ফুটবল পেডিগ্রি হিসাবে না, ফুটবল কালচার হিসাবে মেক্সিকো হ্যাজ দ্য বেস্ট কালচার। এবং মানে অ্যাজটেকার কথা বলেন, ওদের যেখানে ফাইনাল উদ্বোধনী ম্যাচটা যেখানে হবে, এবং ওই যে 2010-এর কথা মনে হলে উদ্বোধনী ম্যাচ সাউথ আফ্রিকা মেক্সিকো ম্যাচটা ছিল, পিটার ড্রুরির সেই কমেন্ট্রির কথা মনে পড়ে। প্রথম গোলটা ছিল শাবালালার, দুর্দান্ত একটা গোল ছিল। ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। 16 বছর পর আবার আরেকটা ম্যাচ হবে। সো মানে এই ম্যাচের রেজাল্ট, এই গ্রুপটা বেশ ওপেন, লাইক সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, মেক্সিকো, এবং হচ্ছে প্লে অফ থেকে একটা টিম আসবে, সেটা হয়তো ডেনমার্ক হতে পারে বা আয়ারল্যান্ড হতে পারে, আমরা যেটা ধরে নিচ্ছি। আয়ারল্যান্ড যে ফর্ম লাস্টে দেখতেছি, আমার ধারণা আয়ারল্যান্ডই আসবে যদি ডেনমার্ককে তারা হারাতে পারে ফাইনালে, কারণ ডেনমার্কের সঙ্গে মানে আয়ারল্যান্ড হুট করে এত ভালো, মানে এই পাথে আছে ডেনমার্ক, এই পাথে আছে নর্থ ম্যাসেডোনিয়া, চেকিয়া এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড। ডেনমার্ক নর্থ ম্যাসেডোনিয়ার ম্যাচ, আর অন্যদিকে চেকিয়া আয়ারল্যান্ডের ম্যাচ। সো এই চারটা দলের যদি ডেনমার্ক আসে, অবশ্যই এই গ্রুপটার পাওয়ার ব্যালেন্সটা একটু শিফট হয়ে যাবে। মেক্সিকো সাউথ কোরিয়ার ম্যাচ থাকছে। মেক্সিকো সাউথ কোরিয়ার সঙ্গে দুইবারই জিতেছে, এর আগে যদি দুইবার দেখা হয়েছিল, একবার 1998-তে, একবার 2018 সালে। কিন্তু যখন আপনি পাওয়ার র্যাঙ্কিংয়ের হিসাব করবেন, এই সাউথ কোরিয়া ইজ মোর ফিয়ার্স দেন মেক্সিকো প্রবাবলি। যদিও মেক্সিকোর হাভিয়ার আগেরের দলটার হোস্ট একটা অ্যাডভান্টেজ থাকে, তারপরও মনে হয় সাউথ কোরিয়া এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা রাখছে মনে হয়। হ্যাঁ, সেটা হতে পারে। এখন ঐতিহাসিকভাবে আবার দেখলে একটু ডিফারেন্ট হতে পারে। সেটা হচ্ছে যে মেক্সিকো এর আগে যে দুইটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে, 70 এবং 86-এ, মেক্সিকোর বেস্ট রেজাল্ট কিন্তু এই দুইটা ওয়ার্ল্ড কাপে তারা কোয়ার্টার ফাইনালে খেলেছে। সো হোম অ্যাডভান্টেজের একটা ব্যাপার থাকে। আবার সাউথ কোরিয়ার কথা যদি আমরা চিন্তা করি, সাউথ কোরিয়া লাস্ট ওয়ার্ল্ড কাপে পর্তুগালকে হারিয়েছে, তার আগের ওয়ার্ল্ড কাপে জার্মানিকে হারিয়েছে, এবং এই যে ফর্মটা তারা নিয়ে আসছে, সম্ভবত যদি ভুল না করি সাউথ কোরিয়া সবচেয়ে বেশি বোধহয় 16টা ম্যাচ খেলেছে। মানে এশিয়ার কোয়ালিফায়ার তো অনেক লম্বা, এবং বোধহয় কোনো ম্যাচ হারেনি বা এরকম কিছু একটা। সো এইরকম একটা রেকর্ড নিয়ে যখন তারা ওয়ার্ল্ড কাপে যাবে, এবং ইন্টারেস্টিং আমার কাছে এটা মনে হয়, যখনই ইউরোপের বাইরে ওয়ার্ল্ড কাপটা হয়, সেটাই মনে হয় একটু মজাটা বেশি থাকে, অঘটনটা বেশি থাকে, এরকম আমার ব্যক্তিগত ফিল, এটা আমার মনে হয়। সো সাউথ কোরিয়া হয়ে যেতে পারে, একটু ওপেন থাকে। মেক্সিকোর জন্য আবার কিন্তু হিউমিং সনের একটা আলাদা মানে ইয়া আছে, যে ওই যে 2014 ওয়ার্ল্ড কাপে যখন জার্মানিকে হারিয়ে দিল হিউমিং সনের গোলে, তারপর তো মেক্সিকোই হচ্ছে 18 মেক্সিকো পরে তো কোয়ালিফাই জার্মানি জিতলো। সো মেক্সিকোতে একটা গ্র্যান্ড রিসেপশন তিনি পেয়েছিলেন যখন লাস্টবার গিয়েছিলেন। সো ওই একটা ব্যাপারও রয়েছে। সাউথ আফ্রিকার পজিশন আমরা অত হয়তো দেখছি না, আমার কাছে মনে হচ্ছে না এখানে বাদ একমাত্র সাউথ আফ্রিকাই গণার মতো আর কি। কারণ ডেনমার্ক আর যদি আসে, ডেনমার্ক আমি বেশি চান্স দেখি ডেনমার্কের, যদিও আয়ারল্যান্ডের ফর্ম অনুযায়ী মনে হচ্ছে আয়ারল্যান্ড চলে আসবে, কিন্তু যদি ডেনমার্ক আসে তাহলে এই গ্রুপে আমি মেক্সিকো আর ডেনমার্ককে আগে রাখবো। এই লাস্ট কয়েকটা ইন্টারন্যাশনাল ব্রেকে যা হয়েছে, আমি মার্চের ওই প্লে অফ নিয়ে চিন্তাই করতে চাই না, কি যে হইতে পারে ওখানে। এটা আমি ভাবছি যে আয়ারল্যান্ড যদি আসে, এইটাই একটা ইন্টারেস্টিং গল্প হবে যদি আয়ারল্যান্ড শেষ পর্যন্ত আসে, কারণ লাস্ট যে দুইটা ম্যাচ খেললো কোয়ালিফায়ারে, আনবিলিভেবল ম্যাচ আসলে। গ্রুপ এর হিসাব কিতাব আমরা আপাতত মিটিয়ে দিতে পারি। এবার আসেন আমরা গ্রুপ বি থেকে একটু আলাপ করি। গ্রুপ বিতে আছে কানাডা, কাতার, লাস্ট ওয়ার্ল্ড কাপের হোস্ট নেশন, আছে মুরাত ইয়াকিনের সুইজারল্যান্ড। কিন্তু যে দলটা নাই, যে দলটা থাকতে পারে, সেটা স্পেকুলেশন বেশি, সেটা হচ্ছে পাথ এ থেকে আসা ইতালি, বসনিয়া হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড কিংবা ওয়েলসের যে কোনো একটা। ইতালি প্রসঙ্গে পরে আসি। কানাডার জন্য ভালো সুযোগ, কিন্তু ভালো সুযোগ। যদিও সুইজারল্যান্ড আসলে টাফ অপোনেন্ট, মানে সুইজারল্যান্ড ইউরোপে যেটা হয়, সুইজারল্যান্ড সবসময় দেখা যায় যে কোনো একটা টুর্নামেন্ট, ইউরো বলি বা যে কোনো টুর্নামেন্ট বলি, নেশনস লিগ, ওরা দেখা যায় যে বড় একটা টিমের সাথে ভালো খেলে। এই টিমে এই গ্রুপে যদি ইতালি, মানে এখন পর্যন্ত যেহেতু নেই, সুইজারল্যান্ডই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় টিম। আর এর সঙ্গে আছে হচ্ছে কাতার। সো কাতারের গত ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স তো খুব ডিজাস্টার ছিল। সো আমার মনে হয় ওরা খুব ভালো মতো গেছে তা না, একদম শেষ পর্যন্ত রাউন্ড বাঁধার আগ পর্যন্ত এসে তো রাউন্ড রবিন সিস্টেমে খেলতে হলো তিনটা দলের। প্রবাবলি মনে হয় ফার্স্ট টাইম হচ্ছে কাতার কোন একটা মানে বাছাই পর্ব পার করে, গতবার হোস্ট হিসেবে খেলেছে। সো সুইজারল্যান্ড এবং কানাডার ম্যাচটাতে আমি বোধহয় সুইজারল্যান্ডকেই এগিয়ে রাখবো। বাট অ্যাজ আ হোস্ট আমার মনে হয় হোস্ট কান্ট্রির মধ্যে শুধু কাতার ফার্স্ট রাউন্ডে বাদ পড়েছে, আর সাউথ আফ্রিকা 2010 হ্যাঁ, সাউথ আফ্রিকারটা হয়তো পয়েন্ট ব্যবধান ছিল কিছু, মানে খুব হয়তো বা গোল ডিফারেন্স ছিল। কাতার একটা ডিজাস্টার ছিল। এইবার আমার মনে হয় যে বোধহয় আবার ওই ট্র্যাডিশনাল যে হোস্ট কান্ট্রিরা বেশ দূরে পর্যন্ত পৌঁছায়, হয়তো ওইটা হতে পারে। আমার কাছে এখানে মনে হয় না কানাডা ওই পর্যন্ত যেতে পারবে। এখানে আমি মেক্সিকো আর ইউএসএ দেখতেছি যে দুইটা দল উঠবে। কানাডা আমি
মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যেখানে ফার্স্ট রাউন্ডে ওরাই বাদ। কিন্তু জেসি মার্শ কিন্তু কানাডার যখন কোচিং এর দায়িত্ব নিয়েছেন তারপর থেকে এই কানাডা দলের একটা আইডেন্টিটি পাওয়া যাচ্ছে, যেমন রালফ র্যাগনিক রেডবুল ফুটবল খেলে অস্ট্রিয়াকে একটা জায়গায় নিয়ে অস্ট্রিয়া আসছে, ঠিক জেসি মার্শের ওই ব্যাপারটা আছে। সো কানাডার পক্ষে পসিবল, হোম অ্যাডভান্টেজ রয়েছে। আপনি ইজিলি যদি এখানে বসনিয়ান, নর্দার্ন আয়ারল্যান্ড কিংবা ওয়েলস যদি আসে তাদের পক্ষে একটা ফাইট দেওয়া পসিবল। এবং গ্রুপ বিতেও আসলে মানে দলগুলোর পার্থক্য, যদি ইটালি না আসে তাহলে কিন্তু মানে ইতালি আসলেও যে খুব বেশি পার্থক্য হবে তা না, কারণ সেই ইটালি আর এই ইটালি নাই। সেই ইটালি থাকলে তো আমরা তাদেরকে মানে লিস্টেই নাম থাকতো। তো সেটা তো গত দুইবারও হতে পারে, সেটা তো গত দুইবারও হয় নাই। সেটাই মানে এই ইতালির মধ্যে কোনো পার্থক্য কোথায়? কোনো পার্থক্যই নাই, আগের ইতালির সাথে কোনো পার্থক্যই নেই, বিকজ ইটস ইতালিয়া। বাট সুইজারল্যান্ডের মনে হয় ভালো সম্ভাবনা আছে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যদি এখন ইতালি আসে তাহলে ম্যাচ আপটা হয়ে যাচ্ছে ইতালি ভার্সেস সুইজারল্যান্ড, এবং লাস্ট ম্যাচ আপটা বলে যে ইতালির খুব ভালো একটা মেমোরি নাই ইউরোতে সুইজারল্যান্ডের কাছে হেরে যাওয়া। বাট ইতালি কি আসবে? আর সুইজারল্যান্ডের সাথে তো মানে কি বলো, বিশ্বকাপ বাছাই পড়বে লাস্ট বার, মানে গতবার আগের বার দুইটা ম্যাচই হারছে। ওই কি বলে মানে কি জানা ছিল চেলসির মিডফিল্ডার জর্জিনিও দুইটা পেনাল্টি মিস। তো সেইটা আর কি না, সুইজারল্যান্ডের সাথে ইতিহাস তো ভালো না। এখন দেখা যাক আর কি আসে কি না আগে। ইতালি আসুক, এটা হয়তো অনেক সবাই চান, বাংলাদেশের অনেক রামিন ভাইও হয়তো একটু চাইবেন। আমার ধারণা যারা নাকি মানে ইতালিকে অপছন্দ করে তারাও চাইবে যে না একটা বড় টিম, ইতালির মতো টিম হয় না, থাকলে হয় না, জমে না ব্যাপারটা। গ্রুপ সি নিয়ে আমরা কথা বলে ফেলেছি, আসি এবার আরেকটা হোস্ট নেশনের গ্রুপে। গ্রুপ ডি তে আছে ইউএসএ, পারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং পাথ সি থেকে আসা টার্কি, রোমেনিয়া, স্লোভাকিয়া কিংবা কসোভোর একটা দল হয়তো গ্রুপ ডিতে আসবে। গ্রুপ ডিতে সম্ভবত ইউএসএ এর জন্য পচেত্তিনোর দলের জন্য খুব ভালো সম্ভাবনা। পচেত্তিনো যদি মোটামুটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারে, আমি শিওর ট্রাম্প তার কোন একটা প্রাইজ হচ্ছে পচেত্তিনোকে নিজে এসে পড়ায় দিবে। হোয়াট আর দ্য চান্সেস? ইউএসএর জন্য খুব ভালো চান্স, মানে গ্রুপটা তো খুবই ওপেন, লাইক প্যারাগুয়ে বা অস্ট্রেলিয়ার কথা বলি, এবং হচ্ছে যদি রোমানিয়া বা টার্কিকে হয়তো আমরা ফেভারিট ধরতে পারি টার্কি আসার ক্ষেত্রে। সো তুরস্ক, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং ইউএসএ, চারটা দলের জন্য খুবই ওপেন। প্যারাগুয়ে যেহেতু সাউথ আমেরিকান টিম, একটা অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে। ইউএসএ তো টানা এখন ওয়ার্ল্ড কাপ খেলছে, লাস্ট বোধহয় 18টা বোধহয় খেলতে পারেনি। বাট এখানে কিন্তু আবার মানে ইন্টারেস্টিং হবে কিন্তু, মানে প্যারাগুয়ে কি বলে অস্ট্রেলিয়া কিন্তু ভালো মানের দল। ইনফ্যাক্ট ওরা বিশ্বকাপে খুব ভালো খেলে, যতটা নাকি বাছাই পর্বে যেমন খেলে তার চেয়ে বেশি আমি সবসময় দেখছি বিশ্বকাপে তার চেয়ে একটু আপগ্রেডেড। সো মানে এখানে ইনফ্যাক্ট ওই ডেনমার্কের গ্রুপ থেকে যে অস্ট্রেলিয়া উঠে যাবে গতবার, কল্পনাও করি নাই। সেটাই, মানে অস্ট্রেলিয়া একটু ভালো খেলে। আর আর্জেন্টিনার সাথে লাস্ট মোমেন্ট পর্যন্ত যদি ওই গোলটা হয়ে যেত, হু নোজ। এবং এবার হচ্ছে পপোভিচের অধীনে অস্ট্রেলিয়া একটু ডিফারেন্ট টিম, একটু রিজিড ব্যাক ফাইভ নিয়ে খেলে। সো যখন এরকম টার্কি বা ইউএস এর সঙ্গে ম্যাচগুলো হবে, দেখা যাবে খুবই ওই যে এক গোলের পার্থক্যের কারণে ম্যাচ ঘুরে যেতে পারে। এইবার এটা বোধহয় হবে অনেকগুলা ম্যাচে, মানে ডিফেন্সিভলি হয়তো খেলাটা আমরা দেখতে পারবো, যেহেতু হচ্ছে যে তিনটা দল উঠবে। সো দেখা যাবে যে কোনোভাবে গোল ডিফারেন্সটা যেহেতু ইম্পর্টেন্ট, সো হয়তো যেগুলো মানে যে টিমগুলো একটু পিছিয়ে আছে তারা চিন্তা করবে ওকে আমি তো থার্ড হয়ে উঠতে পারি। সো ওরা হয়তো ওই যে ডিফেন্সিভলি তিনটা ম্যাচ ড্র করে আপনি উঠে যেতে পারেন খুব ইজিলি। তবে এই গ্রুপ থেকে আমি আসলে পারাগুয়ের ভালো সম্ভাবনা দেখছি, যদিও পারাগুয়ের শেষ যখন ইউএস এর সঙ্গে খেলেছে লাস্ট তিনটা ম্যাচ তিনটাই হেরে গেছে, কোপা আমেরিকা সহ লাস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিও হেরেছে যখন নভেম্বর উইন্ডোতে খেলা হয়েছে। তারপর ওই পারাগুয়ে টিমের একটা সাউথ আমেরিকান ফ্লেভার এখনো আমার কাছে মনে হচ্ছে আছে, যেটা 2010-এর পারাগুয়ের ছিল, বা ওই সময় যখন পারাগুয়ে বলে কই আর্জেন্টিনাকে হারাই দিত 7-8-এর মধ্যে সময়। আই ফিল লাইক যে পারাগুয়ের ভালো চান্স আছে রাউন্ড অফ 32-তে যাওয়ার, পরবর্তীতেও হয়তো কোনো একটা অঘটন ঘটিয়ে দেওয়ার। টার্কি আসলে গ্রুপের পাওয়ার ব্যালেন্স হয়তো পুরোপুরি শিফট হয়ে যাবে, তখন দেখা যাবে ইউএসএ সবচেয়ে লোয়ার র্যাঙ্কড নেশন হয়ে যাবে এই গ্রুপটার মধ্যে। তারপরে ইউএসএ সম্ভাবনা মোটামুটি উড়ায় দেওয়া যাচ্ছে না আসলে এই গ্রুপ থেকে। এবার একটু হেভি হিটার একটা গ্রুপে আসি, অনেকক্ষণ একটু মেলো গ্রুপ হচ্ছে। গ্রুপ ইতে জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। আমাকে বুঝান যে এবার জার্মানি আদৌ যাইতে পারবে কিনা পরের রাউন্ডে। ওই যে তিনটার হিসাব যেহেতু, আর ইকুয়েডরের তো বোধহয় মানে ওদের মধ্যে বেস্ট টিম, মানে জেনারেশনের তাদের গোল্ডেন জেনারেশন যাচ্ছে। ওরা বোধহয় সেকেন্ড হয়ে কোয়ালিফাই হয়েছে বটে, কিন্তু ওদের কিন্তু 4টা পয়েন্ট আগেই কাটা ছিল। সো আর্জেন্টিনা ক্লোজ হতো, সেক্ষেত্রে পয়েন্টের ডিফারেন্স সম্ভবত 1 হতো তখন। আপনি পয়েন্টের হিসাবটার বাইরে আপনি হিসাব করে দেখেন সাউথ আমেরিকান কোয়ালিফায়ার্সে কতগুলো ম্যাচ খেলা লাগে, 18টা ম্যাচ। 18টা ম্যাচের মধ্যে এই দলটা কনসিড করছে মাত্র 5টা গোল, মাত্র 5টা, মানে ইটস ইনসেইন অ্যামাউন্ট অফ রেকর্ড। এবং জার্মানির সঙ্গে যখন ইকুয়েডর খেলা হবে, এটা কি যে একটা ম্যাচ হবে আমি জাস্ট কল্পনা করতে পারছি না। ফিজিক্যাল
সেটাই তো বটে, আমি চিন্তা করতেছি কজন প্লেয়ার ইনজুরি হয় ওদের। না এত হয়তো অত বা শঙ্কার কারণ নাও থাকতে পারে, কিন্তু নাগলসম্যানের অধীনে জার্মানি কি মানে হ্যাজ ইট প্রগ্রেস, মানে ইউরোর পর এই কয়টা যে ইন্টারন্যাশনাল উইন্ডো গেল, নেশনস লিগ গেল, পর্তুগালের কাছে জার্মানি হেরে গেল, মানে প্রগ্রেসের মাপকাঠি রিপোর্ট কার্ডে কতটুকু আসলে জার্মানি আগাতে পারছে? না মানে জার্মানির ওই যে পেডিগ্রির কথা যেটা আমরা বলতাম যে লাইক বলে কয়ে বাছাই পর্ব পার করে ফেলা, এই ব্যাপারটা কিন্তু এবারও হয়নি। স্লোভাকিয়ার সাথে লাস্ট ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হয়েছে, সেখানে একটু এদিক ওদিক হলেও হয়তো ইকুয়েশন অন্যরকম হতে পারতো, যদিও জার্মানি গোল ডিফারেন্সটা পক্ষে ছিল, বাট ওই জার্মানি আসলে নাই। সো আমার কাছে মনে হয় যে জার্মানি, ইকুয়েডর বা যেরা আছে আর কে আছে হচ্ছে আইভরি কোস্ট। আইভরি কোস্ট সবসময় একটা ইয়া থাকে যে আফ্রিকার আইভরি কোস্টের একটা আলাদা একটা ব্যাপার আছে। সো ইকুয়েডর জার্মানি ড্রগবার পরে আইভরি কোস্ট ওই মানে নাই। সো আমার কাছে মনে হয় না জার্মানির লাস্ট আফকন জয়কে আমরা গণায় ধরবো না? 2023-এর আফকন জিতে আসা, তাও কি অদ্ভুত একটা ক্যাম্পেইন, মাঝখানে কোচ বরখাস্ত করলেন, তারপর অ্যাসিস্ট্যান্ট কোচ এসে দলটাকে নিয়ে আফকন জিতিয়ে ফেললেন। বাট হ্যাঁ, এটা সত্যি কথা যে আসলে লাস্ট যে কোয়ালিফাইং সিজনটা গেছে আফকনের জন্য, সেটা খুব একটা ভালো জানে, মানে ওয়ার্ল্ড কাপের জন্য আইভরি কোস্টে একটু শেকি ছিল, তারপর তারা কোয়ালিফাই করেছে। হয়তো আস্তে ধীরে এই যে আফকনটা যাওয়ার পর আসলে আফ্রিকান দলগুলোর কি অবস্থা ওটা আমরা আরেকটু ক্লিয়ার হব। কিন্তু কুরাসাও আফ্রিকান দলের জন্য একটা ঝামেলা আমার কাছে মনে হয় যে আফকনটা বিশ্বকাপের ঠিক আগে আগে এটা আসলে ওদের মানে আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারদের জন্য একটু নেগেটিভ হবে না, কারণ অনেকেই টায়ার্ড একটা ব্যাপার থাকবে, ক্লাবে খেলবে, এখানে খেলবে বিশ্বকাপের ঠিক ঠিক আগে আগে। তো সেক্ষেত্রে আমি এই জন্য আর কি আফ্রিকান টিমগুলি মানে গতবার যেমন আফ্রিকান টিমগুলি খুব ভালো খেলছিল, প্রত্যেকটা টিমই ভালো খেলছে আমার কাছে মনে হয়। ব্রাজিলকে কারা যেন হারায় গেল, ক্যামেরুন অবশ্য নাই। তো সেক্ষেত্রে আর কি মনে হচ্ছে যে মানে এইটা মানে ঠিক হয় নাই। এই ব্যাপারটা আসলে ইটস এ ভ্যালিড পয়েন্ট, কারণ আসলে ফ্যাটিগের কথা চিন্তা করলে তো যারা আফকন খেলতেছে তাদেরকে আরো এক্সট্রা অনেকগুলো ম্যাচ খেলা লাগছে। ধরেন আপনি এই যে এখন আফকনের জন্য মোহাম্মদ সালাহরা চলে যাবেন, আপনার আন্তোয়ান সেমেনিওরা চলে যাবেন, সো তাদেরকে এক্সট্রা বার্ডেন নিয়ে আসলে ওয়ার্ল্ড কাপে আসা লাগবে। এটা একদিক ভালো, তো একদিক থেকেও ভালো। হ্যাঁ, আপনি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পাচ্ছেন, টিম বন্ডিংটা পেয়ে যাচ্ছেন, আপনি একটা টুর্নামেন্টের ফ্লেপ, মানে আপনি খেলতে যাচ্ছেন একটা মাথায় আপনার একটা সেটআপ আছে যে আপনি একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, নকআউট ম্যাচেস আছে। সো জাস্ট 6 মাস পরে আপনি আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলবেন আর কি। তো আমার মনে হয় যে এটা প্রস্তুতির জন্য ভালো। তবে ওই যে আরেকটু অ্যাড করতে চাই যেখানে যে জার্মানি আসলে এখান থেকে উঠে যাবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, বাট উদয় ড্রামা, হ্যাঁ এটা কোনো সন্দেহ নেই। বাট জার্মানি আসলে ওই পর্যন্ত, মানে আগে তো জার্মানি মানে কি ছিল যে জার্মানি মানে সেমিফাইনাল কনফার্ম, এইভাবেই তো আমরা জার্মানিকে দেখে আসি যে লাইক কোয়ার্টার ফাইনালেও বাদ পড়ে না, জার্মানি সেমিফাইনাল পর্যন্ত চলে যাবে। কিন্তু লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স এবং রিসেন্ট পারফরমেন্সের কারণে একটু আর কি এখন আমার মনে হয় যে ওই কোয়ালিটি প্লেয়ার আছে ওদের, কিন্তু হচ্ছে না কেন, যে কোনো কারণে টিম বন্ডিংটা হইতেছে না আর কি। তবে আমি যেটা দেখছি যে জার্মানি যে লাস্টবার যেরকম জাপানের সঙ্গে মানে এরকম একটা নাকানি চুবানি খেলো, এটা ইকুয়েডরের সঙ্গে হওয়ার যথেষ্ট ভালো সম্ভাবনা আছে। যদিও ইকুয়েডরকে 2006 ওয়ার্ল্ড কাপে তারা হারিয়েছিল তাদের ঘরের ওয়ার্ল্ড কাপে 3-0 গোলে, বাট এই ইকুয়েডর ইজ আ ফোর্স টু রেকন উইথ। আমার ব্যক্তিগত ধারণা সাউথ আমেরিকান দলগুলো খুবই ভালো করবে এই ওয়ার্ল্ড কাপে, এবং যখন এই কারণ পাশাপাশি মানে দেখা যেতেছে মানে অলমোস্ট যে নৌকা পার হয়ে ওই পারে চলে গেলাম, যে খেলা দেখে আসলাম, এরকম অবস্থা হবে। আর একটা হচ্ছে যে হিস্ট্রিক্যালি তো যেটা হচ্ছে যে নর্থ আমেরিকা যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে সবই সাউথ আমেরিকায় হয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনার 86 ম্যাচে ম্যারাডোনা মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপ হলো, 70তেও মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপ হলো, ব্রাজিল জিতলো। 94তে একটা আর্জেন্টিনার ম্যাচ পড়লে খুব ভালো, যদি পরে জানতে পারবো একটু পরে, হয়তো যখন শুট করা হচ্ছে তার একটু পরে। জার্মানির গ্রুপের হিসাব কিতাব শেষ। কুরাসাও হয়তো আনফরচুনেটলি বাদ পড়ে যাবে, যদিও কুরাসাওর স্টোরি ডিক আভোকাড নিয়ে আসছেন, দুর্দান্ত। যদি সেই স্টোরিগুলো দেখতে চান সেগুলো নিয়ে আমরা আগেও একটা পডকাস্ট করেছি নভেম্বর ইন্টারন্যাশনাল ব্রেক নিয়ে, সেটা লিঙ্কে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওটা আলাদা করে চাইলে দেখে নিতে পারবেন। আমরা চলে আসতে চাই একটা পোটেনশিয়াল গ্রুপ অফ মিনি ডেথ, নট লাইক গ্রুপ অফ ডেথ আসলে ওভাবে নাই, আমরা ওই আলোচনা যাচ্ছি, কিন্তু এই গ্রুপটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে আমার ধারণা। নেদারল্যান্ডস, জাপান, তিউনিজিয়া, ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন কিংবা আলবেনিয়ার পাথ, ওই ইউরোপিয়ান পাথ থেকে যে দলটা আসবে। নেদারল্যান্ডসের জন্য কি পসিবল, ইজ ইট পসিবল ফর দেম টু গো টু সেমিফাইনালস?
মনে হচ্ছে না খুব বেশি সমস্যা হবে। নেদারল্যান্ডস আবার কি বলে সেমিফাইনালের কথা বলা হচ্ছে, Semi-final. Semi-final? সেমিফাইনাল। সেমিফাইনালের আগে তো ওদের মানে পাত মাঝখানে মনে হয় কাদের কাদের সাথে পড়তে পারে। আপনি তো মানে হিসাব করে নিয়ে আসছেন, প্লিজ একটু হিসাবগুলো আমাদেরকে বলেন, তাহলে আমার একটু সুবিধা হয়, আমি হিসাব করি। এই হিসাবটা অনেক জটিল এবার, কারণ ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়াতে। ফ্রান্সের সাথে পড়বে ওদের মনে করে যে কি বলে কোয়ার্টার ফাইনালে যদি নেদারল্যান্ডস যায়। আর ফ্রান্সের সাথে নেদারল্যান্ডস অবশ্য ফাইট হবে, কিন্তু ফ্রান্সের সাথে মনে হয় না পারবে। সেমিফাইনাল পর্যন্ত মনে হয় না, ওই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আমার হিসাবে বলতেছে। আর ডাচরা যদিও কি বলে অলওয়েজ আমি দেখছি যে গ্রুপ পর্বগুলি মোটামুটি ভালোই খেলে, আর কি বলে মানে দুর্দান্ত খেলে, সব দুমড়ে মুচড়ে গিয়ে উপরে উঠে যায়, সেটাই আর কি। কিন্তু ওই নকআউট পর্বে যে ওদের একটা মানে নেদারল্যান্ডসের আর মানে নেদারল্যান্ডস মানে গ্রুপ স্টেজে মানে এটা কি বলবো, জোরি মেড ইন হেভেন টাইপের একটা ব্যাপার থাকে, যে এরা গ্রুপ পর্বে এত ভালো খেলে। আমার মনে আছে সবাইকে নিয়ে এফোর্ট দিয়ে 2008 ইউরোতে ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া, মানে ফ্রান্সকে 4 গোল, ইতালিকে 3 গোল, এরপর গিয়ে রাশিয়া, আর্শাভিনের রাশিয়ার কাছে 3-1 গোলে বিদায়। মানে ফার্স্ট রাউন্ডে এত ভালো খেলার পরে এদের যে কি হয়, আর ফাইনালে উঠলে তো কথাই নাই, 3টা ফাইনালে হারলো। সিরিয়াল চোকার্স, আমার কাছে লাগে সিরিয়াল চোকার্স। কিন্তু আই ডু বিলিভ, মানে আমি এখনো হচ্ছে ওই ইয়াতে আসেনি, ডার্ক হর্সের হিসাবে আসবো। আমি জাপানকে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখতে পাচ্ছি খুবই ইজিলি। ফর দ্য ফার্স্ট টাইম জাপান সম্ভবত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করবে। হাজিমে মোরিয়াসু আছেন, দলটার ব্যাকবোন যা আছে তারাই আছে এখন পর্যন্ত। সো এই দলটা 2018 মানে ন্যারোলি বেলজিয়ামের সঙ্গে ওই ম্যাচটা হেরে যাওয়া, তারপর হচ্ছে আপনি ক্রোয়েশিয়ার সঙ্গে পেনাল্টি শুট আউটে গিয়ে হারলেন, এর আগে আপনি স্পেনের সঙ্গে এরকম ম্যাচ খেলছেন, জার্মানির সঙ্গে। আই ডু বিলিভ যে এই গ্রুপ থেকে বা জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও হতে পারে, পটেনশিয়াল রাখে, পটেনশিয়াল রাখে। এবং তিউনিজিয়াও আসলে মানে ওরকম বাদ দেওয়ার মতো দল না, কারণ তিউনিজিয়া লাস্ট টানা ওয়ার্ল্ড কাপ খেললো, তিউনিজিয়া গতবার ফ্রান্সকেও হারিয়ে দিল, যদিও আসলে ওইটার ইকুয়েশন হিসাব ছিল না আর কি। কিন্তু তিউনিজিয়া ইজ মানে ফোর্স, গুড ফোর্স আফকন থেকে যদি আসে। আর যদি পোল্যান্ড কিংবা সুইডেন আসে, আমি জানি না সুইডেনের ফর্ম কিরকম থাকে। সুইডেনের ফর্ম তো আসলে ভালো না, মানে রিসেন্ট ফর্ম খুবই ভালো না, মানে খুবই বাজে অবস্থায় আছে তারা। বোধহয় নেশনস লিগেও ভালো করতে পারেনি, কোয়ালিফায়ারেও ভালো করতে পারেনি, কোয়ালিফায়ারে তো তারা ভালো করতে পারেনি, নেশনস লিগের কারণেই তারা খুবই বাজে রেজাল্ট। রোমানিয়া এবং সুইডেন মানে ডিজাস্টার রেজাল্ট নিয়ে আসছে ওরা দুজন। কিন্তু যেটা হচ্ছে যে যেহেতু সুযোগ পেয়ে গেছে এবং প্লেয়ার তো আছে আসলে, লাইক ইসাকের কথা যদি বলেন, ইসাকও ফর্মে নাই, লিভারপুল আসার পরে টিমটা হুট করে চেঞ্জ হয়ে গেল। এর আগ পর্যন্ত মানে একে থেকে আনার পরে কিন্তু লিভারপুল তখন তো গ্রুপে মানে প্রত্যেকটা ম্যাচে জিততেছিল, ইসাক ইন হইলো, লিভারপুল কি হইলো আমি ঠিক বুঝতে পারতাছি না। তো সেটা এক ভিন্ন আলাপের বিষয়, আরো অনেক ধরনের প্রসঙ্গ আছে। সালার ফর্মে না থাকা, ডিফেন্সিভ সলিডিটি একদম যাচ্ছে তাই অবস্থা। তারপরও যদি সুইডেন, পোল্যান্ড, আমি সেটা তো বুঝতে পারছি, আমি জাস্ট বললাম যে ও একটু মানে একটা ফ্যাক্টর আর কি, যে সুইডেনেও আবার একই সঙ্গে যে মানে ইসাকের যে কোয়ালিটি, 2টা ম্যাচ খেলতে হবে ভালো, কাপে আসার জন্য আসলে। সো 2টা ম্যাচ ভালো খেলে দিলেই হয়ে গেল। সেক্ষেত্রে দেখা যাবে যে সুইডেন যদি আসে ইনফ্যাক্ট সেক্ষেত্রে সুইডেনের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, সেটার মানে সম্ভাবনা উড়ায় দেওয়া যায় না। এইটা একটা খুবই ইন্টারেস্টিং ট্রিকি গ্রুপ হওয়ার যায়, যে গ্রুপটা আমি এই ওয়ার্ল্ড কাপ থেকে দেখতে চাই না। মানে একটা ম্যাচ তো সবগুলাই দেখবো আলটিমেটলি, কিন্তু যে গ্রুপটা নিয়ে আমার একগাদা একরাশ বিরক্তি কাজ করবে, সেটা হচ্ছে গ্রুপ জি। মানে আমি জানি না আপনারা এগ্রি করতেছেন কিনা। অবশ্যই, কারণ বেলজিয়াম আমরা সবসময় মানে একটা প্রত্যাশা থাকে অনেক এত বড় রেজাল্টে এটুকু প্রত্যেকটা বছরই মানে আমার মানে ডি ব্রুয়নে মানে অন্যরকম পছন্দের প্লেয়ার। মানে আমার ধারণা মানে বর্তমান মানে কি বলে বিশ্বে যে একজন প্লেয়ারের আপনি কোনো হেটার্স খুঁজে পাবেন না, সেটা হচ্ছে ডি ব্রুয়নে। তো তার দল আন্তোনিও কন্তে একটু দ্বিমত পোষণ করতে পারেন, নির্দিষ্ট সেটাই আর কি। তো সেই দলটা এত দারুণ একটা মানে প্রত্যেকটা পজিশনে এত ভালো ভালো প্লেয়ার, কিন্তু তারা মানে কি খেলা আমি ঠিক বুঝি না। প্রত্যেকটা লাস্ট ইয়ারে যেটা হইতেছে যে মানে লুকাকু শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে শেষ ম্যাচটা কি মানে সেটাই তো ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে মানে এটাই হচ্ছে মানে ওরা মানে ক্লাবে এত ভালো খেলে, ন্যাশনাল টিমে আসলে ওদের কি হয় আমি বুঝতে পারি না। মানে লাস্ট 2টা বছর মানে 18-22 2টা টিমই কিন্তু ছিল দুর্দান্ত টিম। 18 টিমটা তো আমার মনে হয় ওই বছরের বেস্ট টিম ছিল, ওরা ওয়ান অফ দ্য বেস্ট টিমস ছিল, যেটা বেসিক্যালি আসলে ফ্রান্সের সামনে এইটাই হচ্ছে মুশকিলটা হয়ে গেছে। ব্রাজিলকে হারিয়ে আসার পর ফ্রান্সের সাথে ওই বছরের ফ্রান্স অত একটা ভালো দল ছিল না। ফ্রান্স ওই বছর আমার দৃষ্টিতে ওই বছর ফ্রান্স মানে মাঝারি মানের টিম নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টিম
বেটার। ওকে, আমি হয়তো একটু দ্বিমত করতে পারি, লাইক হ্যাঁ। পগবা যেই ফর্মে ছিল, পগবা ফর্মে ছিল, উমতিতির ফর্ম, ওইটা ফর্মে ছিল। এখন তখন আসলে মানে মনে হচ্ছে যে উমতিতি এমন একটা ডিফেন্ডার যে জাস্ট হেঁটে হেঁটে সে হ্যাঁ। বল ইয়া করতে পারে, ট্যাকল করতে পারে। উমতিতি was a পুয়ল বলতেছি that যে time. হয়ে গেছে, ওই ওয়ার্ল্ড কাপটি হয়ে গেছে ওদের, যে মানে টিম কিন্তু মানে উমতিতির মতো প্লেয়ার যে নাকি বার্সার এখন সাইড লাইনে কেন ওই কি বলে ওই বার্সার বি টিমে চান্স পাওয়ার মতো প্লেয়ার এখন। এটা তো ডিপেন্ড করে আসলে ওই মোমেন্টে। আপনি ধরেন, সেটাই আমি বলছি যে হয়ে গেছে। যেমন আমার একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ লাগে হচ্ছে শিলাচির উদাহরণ। শিলাচির উদাহরণ, হ্যাঁ। একটা প্লেয়ার জীবনে একটা সিজন ভালো ফুটবল খেলছে, জাস্ট একটা সিজন, মানে ইতালিতে যখন সে আসে, ছিল না, ইতালিতে সে যখন ওই ইভেন্টাসে একটা সিজন খেললো ফার্স্ট ডিভিশনে, এর আগে সে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, মানে সিরিয়াতে খেললো, ওয়ার্ল্ড কাপে গিয়ে টপ স্কোরার, গোল্ডেন বল, গোল্ডেন বুট, তারপরে আর নাই সে। এরপরে আর বোধহয় ন্যাশনাল টিমে একটা ম্যাচ খেলেছিল। হ্যাঁ, সো এখন ওই মোমেন্টে ধরেন এটা হয়ে যেতে পারে। এখন মানে এর মানে ঠিক আছে, ওকে, এটা না যত যাই বলো নাকি আমি এগ্রি যে ফ্রান্স মানে, হ্যাঁ। কিন্তু বেলজিয়ামের টিমটা কাছাকাছি ছিল না। বেলজিয়ামের টিম ওদের চেয়ে অনেক বেটার ছিল। এখানে আমি নিজের সঙ্গেই দ্বিমত করবো। আমি জানি যে বেলজিয়ামের দলটা মানে গোল্ডেন জেনারেশন চলে গেছে, কিন্তু তারপরও বেলজিয়ামের একটা ভালো ব্যাকবোন অফ আ স্কোয়াড আছে, যেরকম ওকু ইজ ইন আ গুড ফর্ম। আমরা শার্লি ক্যাটেলারাকে প্রপার গাইডলাইন দিলে কিরকম খেলতে পারে। ইনফ্যাক্ট আসলে আতালান্তা একটু আন্ডার দ্য রেডার আছে, মানে আতালান্তার হয়ে তো কেটেলারা ভালো পারফর্ম করছে, সালামেকার্স রাজ রয়েছেন। সো এই দলটাকে আসলে ওই রকমও মানে বাদ দিয়ে দেওয়া যায় না। থিবো কোর্তোয়া তো খেলবেন আশা করি, যেহেতু নতুন কোচ আসছেন। রুদি গার্সিয়া, যদিও রুদি গার্সিয়াকে আমার কোচ হিসেবে খুব একটা মানে অন্তত বর্তমান সময়ের সঙ্গে জুইতের লাগে না কেন জানি, বাট স্টিল এই গ্রুপে হচ্ছে ধরেন ইজিপ্টের সামনে সম্ভাবনা আছে এক সময়ের, তাদের গোল্ডেন জেনারেশনও কখনো ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ পার করতে পারে নাই, বা ইরানও সেই জায়গাটা পার করতে পারে নাই। ইরানের সম্ভাবনা আছে। নিউজিল্যান্ডের জন্য যদি বলা যেতে পারে যে নিউজিল্যান্ড ওশিনের একমাত্র টিম ডিরেক্টলি আসছে, তারাও যে জানি না আসলে কি অবস্থা হবে, মানে খুব পড়াশোনা যে আছে সেটাও বলতে পারছি না, বাট দেখা যাক। এই গ্রুপটা আসলে ওই যে যেটা বললেন, মনে হচ্ছে যে বেশ বোরিং হওয়ার একটা চান্স আছে। প্রত্যেকবারই একটা গ্রুপ থাকে যেটা খুব মানে ওই গ্রুপ নিয়ে খুব একটা খুব একটা আগ্রহ থাকে না। এই গ্রুপটা সেরকমই মনে হচ্ছে, বিশেষ করে বেলজিয়ামের লাস্টবারের পারফরমেন্সের পরে। ইরানের খেলা আমার কাছে একদিক দিয়ে ওয়ার্ল্ড কাপে যখন ওরা খেলে ভালোই লাগে, কিন্তু হয়তো রেজাল্টটা বের করতে পারে না। এখন মিশরের ব্যাপারটা হচ্ছে সালার তো ওই ফর্মটা আমরা পাচ্ছি না, ইভেন এখন তাকে বেঞ্চও করা হচ্ছে। ইরানের ব্যাপারে কিন্তু আরেকটা ব্যাপার আছে, ওরা আমেরিকায় খেলবে, ওদের একটা মোটিভেশন থাকবে। ওসব মানে এখানে একটা ব্যাপার আছে, ইরানের দর্শকরা কতটুকু ঢুকতে পারে সেটা আপাতত মনে হচ্ছে যে সেটা হাইতি বা ইরানের জন্য মনে হয় না খুব একটা, মানে এখনো পর্যন্ত মনে হচ্ছে, বিকজ ব্যান্ড দল দেশগুলোর মধ্যে আছে ইউএসএ তে, সো সেটা ইরানের জন্য, কিন্তু ওটা আসলে বাড়তি একটা মোটিভেশন কাজ করবে ইরানের তারেমিদের জন্য। সো গ্রুপ জির ইকুয়েশনটা আপনারাই প্লিজ মিলাই দিন যারা দেখবেন, আমরা মিলাতে চাচ্ছি না আপাতত। গ্রুপ এইচ আসেন, ওয়ার্ল্ড নাম্বার 1 টিম স্পেন, কেপ ভার্দে, সৌদি আরেবিয়া, ইউরুগুয়ে। আমি চাই সৌদি আরব আর স্পেনকে, তারপর বাকি হিসাবে। তবে আমি বাকি হিসাবের দরকার নেই, স্পেনের ইতিহাস কিন্তু আগের মতোই, মানে সৌদি আরবের মতোই 2010 প্রথম ম্যাচে হারছে, তারপর চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের কাছে হারছে। এক্স্যাক্টলি এর মধ্যে একমাত্র গ্রুপ যেখানে দুইটা চ্যাম্পিয়ন আছে না, স্পেন আর উরুগুয়ে, একমাত্র স্পেন আর উরুগুয়ে। কিন্তু উরুগুয়ের অবস্থা তো খুব একটা মনে হয়, এটা তো আর দিয়েগো ফোরলান আর লুইস সুয়ারেজের উরুগুয়ে না, টু বি অনেস্ট। সেটা ওইরকম উরুগুয়ে না হলেও চলতো, ধরেন এটা কিরোসের উরুগুয়ে হলো চলতো, মানে মোটো সরি কিরোস, আপনার হচ্ছে লোকটার নাম ভুলে গেলাম, আরে তাবারেস, অস্কার তাবারেসের উরুগুয়ে হলেও চলতো, সেটাতে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে মার্সেলো বিয়েলসার সঙ্গে আসলে উরুগুয়ে হচ্ছে না, মানে কোনো একটা জায়গাতে হচ্ছে না। এমনও হইতে পারে উরুগুয়ে সবগুলো ম্যাচই হারে গেল, এরকম হইতেই পারে, কারণ মার্সেলো বিয়েলসা ওয়ার্ল্ড কাপের। বাট তারপরও আমি যেটা ফিল করি যে স্পেন এই গ্রুপ থেকে খুব ইজিলি কোয়ালিফাই করবে, এটা আসলে মানে স্পেন কি ওয়ার্ল্ড কাপ জিতবে? ডু ইউ থিংক? মানে যদি আমরা আর্লি ফেভারিটস ধরি, হ্যাঁ স্পেন আমার কাছে মনে হয়, স্পেন, আমার কাছে পর্তুগাল আর্লি ফেভারিট দল। আসতেছি ওই জায়গায়। স্পেন, আর্জেন্টিনার প্রতি যেহেতু সফট কর্নার আছে, আর্জেন্টিনা, পর্তুগাল, আই গেস তিনটা, যদি তিনটা করতে বলি, স্পেন, আর্জেন্টিনা, পর্তুগাল। ফ্রান্সকে বাদ দেওয়া যাবে না, ফ্রান্স। কিন্তু স্পেনের যেটা এখন মূল ইস্যু হয়ে দাঁড়াবে, লামিন ইয়ামালের সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যে একটা স্প্যাট দেখে, লামিন ইয়ামালের সঙ্গে না বার্সেলোনার সঙ্গে, এই সিজনটা কিভাবে প্রগ্রেস করে, বার্সেলোনার পারফরমেন্স, লামিন ইয়ামালকে কেমনে ম্যানেজ করা হয়, তার উপর হয়তো অনেক কিছু ডিপেন্ড করতে। কিন্তু তারপর আমার মনে হয় লামিন ইয়ামাল না থাকলেও আসলে স্পেনের দলটার খুব একটা কিছু যায় আসবে না, বিকজ উই হ্যাভ সো মাচ ডেপথ। মানে মিকেল মেরিনোকে আর্সেনালে হচ্ছে ফরওয়ার্ডে খেলাতে গোল পাওয়া যায়,
ইজিলি চাইলে ধর ওয়ারজাবাল বসে হ্যাঁ, থাকে, বসে মেরিনোকে থাকতে খেলানো যাবে, কোনো সমস্যা ওয়ারজাবাল মানে খুবই আন্ডাররেটেড, আমার ওয়ারজাবালকে খুব ভালো লাগে। হয়তো সে বড় ওই রকম কোনো টিমে কখনো খেলে নাই, কিন্তু মানে যখন সে খেলে তখন সে ডেলিভার করে, মানে স্ট্রাইকিং এ খেলতেছে ফ্রান্সে। আর মেরিনো আসলে মানে এই যে বলে না ক্রিকেটে আমরা বলি ইউটিলিটি প্লেয়ার, বোলিং ব্যাটিং ফিল্ডিং সব পারে, মানে মেরিনোরে আমার এরকম মনে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার স্ট্রাইকার নাই, ওকে নামায় দেন, 9 খেলুক। আচ্ছা 10 নাই, একটু পিছনে খেলায় দেন, মিডফিল্ডার নাই, খেলায় দেন। আমার ক্রিকেটে মেরিনোর সাথে এখন মিলাতে মন চাইছে রমেশ পাওয়ারকে। রমেশ পাওয়ার। ইউটিলিটি মানে হি ইজ ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সৌদি আরবের জন্য ভালো চান্সেস, হার্ভে রেনার্ড আবার আসছেন। একটা দলকে তো অবশ্যই হারানো সম্ভব, কেপ ভার্দে আছে, হারানো ইজিলি পসিবল। আমার মনে হয় উরুগুয়েকেও হারাইতে পারে। মার্সেলো বিয়েলসা আমার খুবই পছন্দের একটা মানুষ, মানে তাকে আমি মানে আইডিয়ালাইজ করি কোচদের কোচ। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে মানে উরুগুয়ের অবস্থা এই গ্রুপ থেকে খুব একটা ভালো হবে না। এখন আসি আমরা এই গ্রুপ, সেটা হচ্ছে এইটা প্রবাবলি ইজ দ্য গ্রুপ যেটাতে আসলেই খুব টাইট ম্যাচ হবে। সেটা হচ্ছে গ্রুপ আই, ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং ইরাক, বলিভিয়া কিংবা সুরিনামের একটা দল। বলিভিয়া বা ইরাক যদি আসে, এই গ্রুপটা আসলেই ধরেন শক্তির বিচারে সবচেয়ে বেশি কোএফিশিয়েন্ট র্যাঙ্ক অনুযায়ী অনেক কঠিন একটা দল গ্রুপ হয়ে যাবে সম্ভবত। তাই ইভেন আমার কাছে মনে হচ্ছে যে এই গ্রুপে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। এটা আমি আসার সময় সাব্বিরকে বলতেছি যে ম্যাচটা হবে নরওয়ের সাথে ফ্রান্স ড্র হবে, আর নরওয়ে বাকি সবগুলিরে 4-5টা করে গোল দেবে। দেখা যাবে যে গোল ডিফারেন্সে নরওয়ে মানে পয়েন্ট সমান হলে নরওয়ে উঠে যাবে। আর যেটা হচ্ছে ফ্রান্স যদি মানে রানার আপ হয় গ্রুপে, কিন্তু বাকি পাতগুলি না বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, খুবই ঝামেলা হয়ে যাবে, বিপিক হয়ে যাবে সেক্ষেত্রে। কারণ দেখা যাবে যে বেস্ট থার্ড টিম বাছাই করতে গিয়ে অনেক ধরনের ইকুয়েশনে এমন একটা দলের সঙ্গে খেলা পড়বে, সে ফ্রান্সের সঙ্গে তো এরকম একটা বড় টিমের খেলা পড়ার কথা। ফ্রান্স যদি মানে নর্মালি রেগুলার হিসাবেও যদি আমরা যাই, তাহলে হচ্ছে যে রাউন্ড অফ 16-এ ফ্রান্স জার্মানি হওয়ার একটা খুবই বড় পসিবিলিটি আছে যদি দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সো ফ্রান্সের জন্য বেশ ভালো একটা সিগন্যাল, এবং দেশর লাস্ট টুর্নামেন্ট, দেশর জন্য একটা স্টেটমেন্ট দেওয়াটা খুব জরুরি আমার কাছে মনে হয়। কারণ 2022-এর ওয়ার্ল্ড কাপের পর এই ফ্রান্সকে আর ওইরকম ফ্রান্সের মতো লাগে নাই। মানে আমি যতটুকু দেখছি, ইউরোর কথা বলেন বা এর মাঝখানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ বাছাই, নেশনস লিগের ম্যাচগুলোতে এমবাপের সঙ্গে দেশর একটা দূরত্ব ছিল। মানে মানে এটা কি পসিবল যে আমরা একটা লিথাল ফ্রান্সকে আরেকবার দেখবো? পসিবল তো অবশ্যই, কারণ ফ্রান্সের যেই পরিমাণ প্লেয়ার আসলে, এটা হচ্ছে ব্যাপার যে অনেক ডেপথ ফ্রান্সের। এটা এবার মানে এত টাইট শিডিউল, তো মানে ডেপথের একটা ব্যাপার থাকবে, বেঞ্চের প্লেয়ার কার কতটুকু ভালো। তো ফ্রান্সের এই জায়গাটা একটা বিরাট একটা সুবিধা ওদের, মানে কি বলে যে প্লেয়ারটা মানে কি বলে তালিকা তো হবে অলমোস্ট 26 জন বা 23 জনের মতো। তো কিছু প্লেয়ার থাকবে যে যারা মানে পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ খেলতে পারবে, সেই প্লেয়ারটাও অন্য যে কোনো টিমে ফার্স্ট 11-এ থাকার মতো প্লেয়ার হবে। মান্দানা কি লাস্টের ম্যাচটা খেলছিল গতবার তিউনিসিয়ার এগেইনস্টে, রাইট? মনে হয়। হ্যাঁ, জাস্ট হুট করে র্যান্ডম ফ্যাক্ট, নাথিং রিলেটেড টু ইট। বাট ফ্রান্সের ডেপথের সঙ্গে মনে হয় একমাত্র পর্তুগাল এবং স্পেন, মানে এই তিনটা দলের ডেপথ আনরিয়াল অ্যামাউন্ট অফ ডেপথ, এবং ফ্রান্সের এখন যে পরিমাণ ডেপথ আছে সেটা দিয়ে ডেফিনেটলি ন্যাভিগেট করা সম্ভব। কিন্তু ফ্রান্স সেনেগাল ইজ আ হিস্টোরিক ম্যাচ। সেই 2002 এর ওয়ার্ল্ড কাপটা খুব আসার সময় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বললাম। 2002 সালে হ্যাঁ আমরা বন্ধুরা আড্ডা দিতেছিলাম, তো হঠাৎ করে মানে পত্রিকাতে একটা দেখলাম যে 3 লিগের 3 সেরা গোল স্কোরার ওই কি বলে হেনরি, সিসে আর ট্রেজেগুয়ে আসছে। তো বন্ধুরা আলোচনা করতেছি, তো হঠাৎ করে একজন বললো যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। আমি বললাম যে ফার্স্ট রাউন্ডে বাদ হবে কেন? বলতেছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আমার কথা হচ্ছে এটা, এই নিয়ে বাজি হয়ে গেল। ঠিক আছে, এখন বাজি হচ্ছে কি, একজনে একটা সুন্দর একটা হোয়াইট পেপার আনলো, লিখিত হইলো হ্যান ত্যান, যদি এরকম ফ্রান্স ফার্স্ট রাউন্ডে বাদ না হয় তাহলে আমি 200 টাকা দেবো, আর যদি জিতে, সময় 200 টাকা তো কম না, তাহলে ও আমাকে দেবে। আমার বন্ধু রাসু, ও বর্তমানে কি বলে হানসা গ্রুপে ম্যানেজার পোস্টে আছে। যাই হোক, সেই 200 টাকা আজও আমাকে দেয় নাই। প্লিজ যদি কারণ থাকে প্লিজ রাউন্ড ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে আমার বন্ধু আরেক বন্ধু সাজ্জাদ ওই মানে দলিলটা ক্যারি করছে যে এটা নাকি লেখালেখি হয়েছিল, এখন ওর যুক্তিতেছে ও দলিল হারাই ফেলছে, প্রমাণ কই। কিন্তু মানে সেই ম্যাচটা মানে জাস্ট তর্ক বিতর্কে ছিল কি, মানে এমন অবস্থা যে ফ্রান্স আগের বছর বিশ্ব চ্যাম্পিয়ন, আর তখন এরকম ছিল যে বিশ্ব চ্যাম্পিয়নরা বাদ পড়তো না, ওটাই ফার্স্ট ছিল।
তো ওই বাজিটা বিশ্ব আমার চ্যাম্পিয়ন এবং জীবনের ইউরো চ্যাম্পিয়ন মানে এক্স্যাক্টলি হ্যাঁ, 98 ওয়ার্ল্ড কাপ 2000 উইনার 2000 ইউরো উইনার winner। বাদ পড়লো মানে সেনেগালের কাছে হারোই ম্যাচটার পর আমারও একটা মেমোরি আছে মনে। আমি প্রথম কি ফ্ল্যাগ কিনছি সেটা আমি এখন আপাতত বলবো না, কিন্তু আমার মনে আছে যে তখন মানে একটা সময় তো বেলুনওয়ালার অনেক প্রচলন ছিল বাংলা মানে ঢাকা শহরের মধ্যে, ফেরিওয়ালা বেলুনওয়ালার মতো। বেলুনওয়ালার এখন খুবই কমে গেছেন, কিন্তু বেলুনওয়ালাদের কাছে যে পরিমাণে সাউথ কোরিয়া, যে পরিমাণে সৌদি আরব এবং সেনেগালের ফ্ল্যাগ পাওয়া যেত, আমি সেনেগালের মনে হয় 4টা না 5টা ফ্ল্যাগ কিনে রাখছিলাম। মানে আমার এত ভালো লাগছিল, একে তো দলটার জার্সি চমৎকার ছিল, দি অফ দ্য জার্সিটা মানে খুবই কালারফুল, এবং ফ্রান্সকে হারানোর পর মনে হচ্ছে এটা একটা চমৎকার দল, এই দলের ফ্ল্যাগ আমার লাগবে। আমার কাছে আলমারিতে 4-5টা ফ্ল্যাগ কালেক্ট করা ছিল, আনফর্চুনেটলি সবগুলো হারাই ফেলছি। সেই সেনেগাল স্টিল ইজ এ গুড টিম, আলিও সিসে নাই, বাট তাদের ওই সময়ের একজন প্লেয়ার থিয়াও হচ্ছে তাদের কোচ। আফকনে আসলে বোঝা যাবে যে দলটার ডেপথ কিরকম, দেখা যাবে যে ওলিসেকে হারাই দিছে নিকোলাস জ্যাকসন, হইতেই পারে, ইটস নট আ বিগ ডিল। বাট নরওয়ের জন্য লাস্টবার তারা যখন ওয়ার্ল্ড কাপ খেললো 4 পয়েন্টে, মানে সবাই 4 পয়েন্ট পাইলো, কিন্তু ওই দলটা বাদ পড়ে গেছিল। সো বাট এই গ্রুপ থেকে দেখা যাবে যে নরওয়ে এবং ফ্রান্স নরওয়ের ম্যাচটা ইজ ওয়ান অফ দ্য ম্যাচেস টু লুক ফরওয়ার্ড টু। কিলিয়ান এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড, এই কারণেই আসলে মানে আমরা তো মেসি রোনালদো তো একটা ডিবেট, আর হচ্ছে যে আধুনিক মানে এই সময়ের ডিবেট হচ্ছে যে এমবাপ্পে নাকি হাল্যান্ড। এক্স্যাক্টলি। সো যদি হয় মানে আশা করি যে মেসি রোনালদো হবে একই সঙ্গে, মানে এটা তো হচ্ছেই, এটা তো কনফার্ম যে হাল্যান্ড আর এমবাপ্পের লড়াইটা হচ্ছে। তো এইখানে কিছু মানে আরো কিছু আলোচনা, তর্ক বিতর্কের আসলে একটা উৎস পাওয়া যাবে, এবং ম্যাচটা খুব টাফ হবে আমার যেটা ধারণা। মানে ফ্রান্সের জন্য ব্যাপারটা এতটা ইজি হবে না, কারণ নরওয়ের টিমটা ভালো, ফ্রান্সের মতো অতটা ভালো না হলেও তারা এজ এ টিম ভালো করছে, এবং হাল্যান্ড আমরা জানি যে ওকে 3টা চান্স দলটা স্ট্রেংথ কোনটা একদম ক্লিয়ার, হ্যাঁ একদম ক্লিয়ার। ফ্রান্সের জন্য অনেক ধরনের কম্বিনেশন পারমুটেশনের ব্যাপার রয়েছে। সো ওই ম্যাচটা তো ডেফিনেটলি এই গ্রুপ থেকে দেখার বিষয়। এবার আসা যাক আরেকটা ডেপথওয়ালা গ্রুপের মানে ডেপথওয়ালা দলের কাছে, যেটা আসলে খুব একটা কঠিন হওয়ার কথা না, যেহেতু তাদের তালিসমান প্রত্যেকটা ম্যাচই খেলবে, ফিফা যেহেতু প্যানটা দেয়। গ্রুপ কে থেকে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, আর হচ্ছে এদিকে নিউ ক্যালেডোনিয়া, জামাইকা এবং ডিআর কঙ্গোর মধ্যে যে কোনো একটা দল। পর্তুগাল প্লিজ ভাই বলেন পর্তুগালের ব্যাপারে। পর্তুগালের যে টিম, বর্তমান যে টিম, তাতে সত্যি কথা বলতে কি মানে এই টিমে মানে রোনালদো অনেক বড় ফিগার, কিন্তু মানে রোনালদোকে ছাড়া যাওয়ার মতো প্লেয়ার এই টিমে অনেক আছে, মানে তার সাথে বেটার পারফর্ম করবে বর্তমান পরিস্থিতিতে। তো সুতরাং সেই দলটা কি পরিমাণ মানের স্ট্রং হতে পারে, যে আমি রোনালদো যাকে মহাতারকা তাকেই বলতেছি তার চাইতে বেটার প্লেয়ার আছে দলে। তো এই দল এবারকার বিশ্বকাপ যদি না জিতে তাহলে এটা একটা ডিজাস্টারের মতো হবে। অন্তত এই বছর রোনালদোর জন্য ওদের বিশ্বকাপ জেতা উচিত। আমি তো এই সিনারিও দেখতেই পাচ্ছি যে রোনালদোর গোল ট্যালি এখন যে কটা আছে, অনেক অঢের সময় আছে রোনালদোর গোল ট্যালি ধরে 990-এর কাছাকাছি নিয়ে যাওয়ার। সিনারিওটা এরকম হইলো যে 1000 গোলের ঠিক ধরে 999তম গোল, কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। ওই ম্যাচে রোনালদোর 1000তম গোল, রোনালদো আর গোলই করলো না, লাগলো দরকার নাই, কিন্তু আর্জেন্টিনাকে বাদ করে দিয়ে আর পর্তুগাল গুলো সেমিফাইনালে, পর্তুগাল ওয়ার্ল্ড কাপও জিততে পারে। সেই পরিমাণ ক্যালিবার দলটার আছে। দুটো বিষয়, একটা হচ্ছে এই দলের ডেপথ নিয়ে কোনো সন্দেহ নাই। ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, নুনো মেন্সের দল, মানে যত্রতত্র প্লেয়ার ছড়ায় ছিটে আছে, রাফায়েল লেওয়া রয়েছেন। সো এই দলটার পক্ষে এই গ্রুপ ন্যাভিগেট করা ইজ প্রিটি ইজি, এক্সেপ্ট কলম্বিয়া। কারণ কলম্বিয়ার পক্ষে আসতেছি, ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া কি এই দলটা আরেকটু বেটার, ডু ইউ থিঙ্ক? মানে আমরা জানি ক্রিস্টিয়ানো রোনালদো থাকা একটা আলাদা ব্যাপার, পর্তুগাল ইজ এ ডিফারেন্ট টিম, এবং রোনালদো অবশ্যই খেলবেন। যে 2টা ম্যাচ তিনি সাসপেন্ডেড থাকার কথা ছিলেন, সেটা তো ওটাও ইটসেলফ সাসপেন্ডেড। সো রোনালদো ইজ প্লেইং, বাট বেনিফিট মানে রোনালদো ছোটখাটো যে টিমগুলি আছে ওগুলি রোনালদোর দেখলে একটা আলাদা একটা মানে কি বলে থাকবে, যে ভয় থাকবে যে রোনালদো। তো সেই ক্ষেত্রে ওই টিমগুলি ইজিলি পার হয়ে যাবে। আর বড় টিমের ক্ষেত্রে রোনালদোকে যদি আমার মনে হয় আর কি, যে কি বলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি কি বলে 70 মিনিটের পরে নামানো হয়, সেটা পর্তুগালের জন্য বেটার হয়। যদি সেটা তো হবে না আসলে আলটিমেটলি, না সেটা হবে না, কারণ কি বলে মার্টিনেজ যা ওই 2টা মাথা আসলে রবার্তো মার্টিনেজের নাই, সেটা সম্ভব না। উজবেকিস্তানের জন্য খুব ভালো একটা সম্ভাবনা যদি অ্যাটলিস্ট কিছু পয়েন্ট আদায় করা যায়। ওইদিকে ডিআর কঙ্গো ইজ ইটসেলফ মানে ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট। বাট কলম্বিয়ার খেলা দেখার জন্য আমি মুখিয়ে থাকবো। নেস্তর লরেন্জোর কলম্বিয়া, হামেস রদ্রিগেজের লাস্ট কোপা আমেরিকাতেও হচ্ছে ফাইনাল খেলেছে, সো এবং ফাইনাল জেতার মতো পজিশনে ছিল আসলে। আসলে কলম্বিয়ার ভালো চান্সেস রয়েছে। একটু আমরা
র্যাপ আপ করার চেষ্টা করি। লাস্ট গ্রুপ অফ এল, এবং এইটাও সম্ভবত মানে গ্রুপ আই এর মতো একটা খুবই খুবই টাফ গ্রুপ। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা একটা ম্যাচও হারে নাই তাদের কনকাকাফ কোয়ালিফিকেশন থেকে। ঘানা যদিও আফকন খেলে নাই, ঘানা হ্যাজ অ্যান এক্সট্রিম ডেপথ। ক্রোয়েশিয়ার কথা তো আর বলার কিছুই নেই। ক্রোয়েশিয়াকে সবসময় আমরা আন্ডার এস্টিমেট করে আসি যে এই দলটা রাউন্ড অফ 16 পার করতে পারবে না বা কোয়ার্টার ফাইনাল পার করতে পারবে না। লাস্ট দুইবারই দে এক্সিডেড এক্সপেকটেশন। ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচ হচ্ছে এই গ্রুপ থেকে মূল ব্যাপার। হ্যাঁ, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচ, এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচের কথা আসলে তো 18-র ম্যাচটার কথা মনে হয়, সেমিফাইনালটা মানে দুর্দান্ত একটা ম্যাচ ছিল। ফার্স্টে ইংল্যান্ড বোধহয় লিড নিল, এরপর ক্রোয়েশিয়া কামব্যাক করলো, মানজুকিচ গোল করলো। সো এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। এবং তবে আমার মনে হয় ইংল্যান্ডের যে রিসেন্ট ফর্ম এবং এইবার বাছাই পর্বে সম্ভবত সবগুলো ম্যাচ জিতেছে এবং কোনো গোল হজম করে নাই। সো আমার মনে হয় একটু ইংল্যান্ডকে আমি একটু এগিয়ে রাখি, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। টমাস টুখেল কি তার ইগো তার দলের চাইতে একটু বেশি বড় না? মানে আমার কাছে মনে হয় টমাস টুখেলের ইগো একটু বড় দলের চাইতে। সো আমি দলটার সম্ভাবনা একটু কম দেখছি। আচ্ছা, সেটা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু রেজাল্ট আসছে, সো ওই প্লেয়াররাও হয়তো তার ইগোর সঙ্গে ম্যাচ করার মতো অবস্থায় তৈরি করে ফেলেছে। কারণ আমরা এর আগে দেখেছি যে ইংল্যান্ডে ম্যাক্সিমাম সময় দেখা যায় কোচ যারা ছিল লাইক সাউথগেট, সো সাউথগেট কিন্তু টুখেলের মতো ক্যারেক্টার না, ডেফিনেটলি না। সো টুখেলের যে ক্যারেক্টার সেটার সাথেও আসলে প্লেয়ারদের একটু কোপ আপ করার ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের ভালো চান্স আছে এবারে। ভালো চান্স অবশ্যই। ইংল্যান্ড কত দূর যাবে রমেশ ভাই? এইটা তো আসলে অপোনেন্টকে পড়বে তার উপরে। বর্তমান যে টিম, সেই টিম অনুযায়ী মানে এখন ওই যে মানে কি বলে বেলিংহাম, আমার কাছে মনে হয় যে ওদের এক্সপেক্টেডটা হ্যারি কেন না বেলিংহামের উপরে। বেলিংহাম যদি মানে সে তার পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে তাহলে ইংল্যান্ড ফাইনাল আই থিঙ্ক। উইল ইট কাম হোম? না, কাম হোম হবে আবার না। বাট আমি দেখতে পাচ্ছি এই গ্রুপ থেকে ক্রোয়েশিয়া আবার অনেক দূর যাবে। দেখা যাবে যে ক্রোয়েশিয়া অনেক দূর চলে গেছে। খুব শর্টে শেষ করতে চাই, কিন্তু লাস্ট বার সেটা হচ্ছে যে পটেনশিয়াল গ্রুপ অফ ডেথে আলোচনা আমরা না যাই। পটেনশিয়াল ডার্ক হর্সেস, আমার কাছে পটেনশিয়াল ডার্ক হর্সেস নরওয়ে তো আছেই, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় ডার্ক হর্স হচ্ছে কলম্বিয়া। বিকজ কলম্বিয়ার যে ধরনের এখন ফর্ম, সাউথ আমেরিকার দল হিসেবে তারা খেলবে, নর্থ আমেরিকার এনভায়রনমেন্টে খুবই যথেষ্ট মানে ফেভারেবল একটা গ্রুপে পড়েছে। তাদের জন্য কোয়ালিফাই করে সামনে যাওয়া ইজ ভেরি মানে ভালো চান্সেস রয়েছে। কলম্বিয়া অ্যান্ড জাপান আমার কাছে মোটামুটি ডার্ক হর্স। আপনারা দুজন আপনাদের ডার্ক হর্সের কথা বলবেন। আমি জাপান বলতাম, জাপান তো চলে আসলো। জাপান আর কলম্বিয়া তো অবশ্যই। কলম্বিয়া মানে ল্যাতিন দল, আর লাস্ট কয়েকটা মানে কি বলে কোয়ালিফায়ারও এবং কি বলে কোপাতেও ভালো খেলছে। হামেস রদ্রিগেজ লাস্ট টাইম খেলবে, একটা মানে অন্যরকম একটা আমেজ থাকবে। আই থিঙ্ক কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল তো অ্যাটলিস্ট যাওয়া উচিত। সাবির ভাই? আমার কাছে মনে হয় ফার্স্টে তো নরওয়ের কথা আসবেই, আমি ইকুয়েডরকে রাখবো। আমি বোধহয় ইকুয়েডরকে রাখবো। আর এশিয়ার মধ্যে থেকে চিন্তা করলে আসলে আইদার অস্ট্রেলিয়া আর জাপান, এরা বেশ আমার কাছে মনে হয় যে কোয়ার্টার ফাইনাল হয়তো যেতে পারে। অস্ট্রেলিয়া আর জাপান মোটামুটি গ্রুপ ড্র হয়ে গেছে। গ্রুপ ড্রয়ের আলোচনাই এত বড় হয়ে গেছে যে আমরা ধরেন যখন ওয়ার্ল্ড কাপ আরও কাছাকাছি আসবে, যখন এই প্লে অফ আছে, ইউএফএ প্লে অফ, ইন্টার কনফেডারেশনাল প্লে অফ, ইট উইল গেট অনলি লঙ্গার অ্যান্ড লঙ্গার। এবং বিশ্বকাপের আমেজটা আসলে আপনি এখনই টের পাওয়া শুরু করেছেন, কারণ মানে মনে হচ্ছে যে অনেক দিন বাকি রয়েছে, কিন্তু ডিসেম্বর মাস থেকে খুব দ্রুতই আসলে জুন মাস চলে আসবে, সেটা আপনি টেরও পাবেন না। বিশ্বকাপের জ্বর এবং ঝড় আসলেই শুরু হয়ে গেছে। সাবির ভাই, রামিন ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সময় দেওয়ার জন্য। দ্য ডেইলি স্টার থেকে বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপের সময় পর্যন্ত অনেক ধরনের সাপ্লিমেন্ট, অনেক ধরনের লেখা, ভিডিও সবই আপনি আসলে দেখতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেজন্য আপনি জানেন অ্যাড্রেসটা কি, thedailyStar.net, এবং একই সঙ্গে ডেইলি স্টারের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।